আপনি কি কখনো এমন গোয়েন্দার কথা শুনেছেন যে অপরাধীকে খোঁজার জন্য নয়, বরং এটা প্রমাণ করার জন্য তদন্ত করছে যে অপরাধ ঘটেইনি? বুখারা শহরে আজ সকালে এমন একটি ঘটনা ঘটল যা বাদশা থেকে শুরু করে ফকির পর্যন্ত সবার ঘুম উড়িয়ে দিয়েছিল। শাহী খাজানা থেকে এমন একটি জিনিস গায়েব হয়েছিল যা না তো দেখা যায় আর না যাকে ছোঁয়া সম্ভব, তবুও তার দাম পুরো সুলতানাতের চেয়েও বেশি। আর এই অসম্ভব ধাঁধা সমাধানের দায়িত্ব কাকে দেওয়া হলো? তাকে, যাকে দুনিয়া পাগল মনে করে, কিন্তু যার পাগলামির মধ্যেই দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা লুকিয়ে থাকত। হ্যাঁ, তিনি মুন্না নসরুদ্দিন। কিন্তু এবার বাজি শুধু তার সম্মানের নয়, বরং তার ঘাড়ের। মুন্না কি নিজের প্রাণ বাঁচাতে পারবেন, নাকি শাহী জল্লাদের তলোয়ার তার অপেক্ষা করছিল? কাহিনী শুরু হয় সেই একটি চিৎকার থেকে যা রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়েছিল। বন্ধুরা, বুখারার সকাল সবসময়ের মতো শোরগোল আর মশলার সুবাসের সাথে শুরু হয়েছিল, কিন্তু বাতাসের মধ্যে আজ কিছু অন্যরকম উত্তেজনা ছিল। সূর্যের প্রথম আলো তখনও মিনারের চূড়া স্পর্শ করছিল যখন মুন্না নসরুদ্দিনের ঘরের দরজায় এমন কড়াঘাত হল যেন কেউ দরজা ভেঙে ভেতরেই ঢুকতে চাচ্ছিল। মুন্না, যিনি তখনও নিজের আরামদায়ক লেপের ভেতরে ছিলেন, এক চোখ খুললেন এবং নিজের স্ত্রীকে ফিসফিস করে বললেন, বেগম, মনে হচ্ছে আজ মৃত্যু তাড়াতাড়ি করাঘাত করেছে, অথবা কোনো প্রতিবেশী নিজের ধার ফেরত চাইতে এসেছে। দুই ক্ষেত্রেই বলে দাও যে মুন্না এখনও দুনিয়াতে ফিরে আসেনি। তার স্ত্রী, যিনি নিজের তীক্ষ্ণ মেজাজের জন্য ঠিক ততটাই পরিচিত ছিলেন যতটা মুন্না তার বুদ্ধিমত্তার জন্য, লেপ টেনে সরিয়ে দিয়ে বললেন, উঠুন দেখি, বাইরে শাহী পাহারাদার দাঁড়িয়ে আছে, পুরো মহল্লা জমা হয়ে গিয়েছে, মনে হচ্ছে আপনি আবার নতুন কোনো বিপদ ডেকে এনেছেন। শাহী পাহারাদার শব্দ শুনতেই মুন্নার ঘুম এমনভাবে গায়েব হয়ে গেল যেমন গাধার মাথা থেকে শিং। তিনি হড়বড় করে উঠলেন, নিজের পাগড়িটা আধা তেড়া ব্যাকা করে মাথায় রাখলেন এবং বাইরে বের হলেন। দরজায় বাদশার সবচেয়ে ভয়ঙ্কর সিপাহী সেনাপতি জুবায়ের দাঁড়িয়েছিল। জুবায়েরের গোঁফ এতটাই সূক্ষ্ম ছিল যে তাতে তলোয়ারের ধারও লজ্জা পেয়ে যেত। মুন্না নসরুদ্দিনকে দেখে জুবায়ের নিজের গর্জন করা কণ্ঠে বলল, বাদশাহ সালামত আপনাকে তক্ষণি দরবারে তলব করেছেন, বিনা কোনো প্রশ্নে আমার সাথে চলুন। মুন্না নিজের দাড়ি চুলকোতে চুলকোতে মাসুমের মতো জিজ্ঞাসা করলেন, সেনাপতিজি, বাদশাহ যদি আমাকে নাস্তার জন্য ডেকে থাকেন, তবে আমি কি আমার গাধাকেও সাথে নিয়ে নেব? ও শাহী গাজর খুব পছন্দ করে। ভিড়ের মধ্যে হাসির একটা ঢেউ খেলে গেল, কিন্তু জুবায়েরের মুখ পাথরের মতো হয়ে থাকল। এটা হাসি ঠাট্টার সময় নয় মুন্না, ব্যাপারটা সুলতানাতের নিরাপত্তার। শাহী খাজানায় চুরি হয়েছে। মুন্নার চোখে এক চমক এলো। চুরি? আর আপনি আমার কাছে এসেছেন? আপনার কি মনে হয় যে আমি এই বুড়ো বয়সে নিজের পেশা বদলে ফেলেছি? বাজে কথা বন্ধ করো, জুবায়ের চিৎকার করে উঠল। বাদশার বিশ্বাস যে এই অদ্ভুত চুরি শুধু তোমার তেড়া ব্যাকা মাথা দিয়েই বোঝা সম্ভব। চলো। মুন্নাকে একটি ঘোড়ার ওপর বসানো হলো, যা তার গাধার চেয়ে অনেক উঁচু ছিল এবং যার ওপর চড়তে গিয়ে তাকে ৩ বার পড়ে যাওয়ার নাটক করতে হয়েছিল। তাকে শাহী মহলে নিয়ে যাওয়া হলো। শাহী দরবারের দৃশ্য ছিল অনেকটা জানাজার মতো। বাদশাহ নিজের সিংহাসনে মাথা ধরে বসেছিলেন। উজিরে আজম, যাকে মুন্না মোটেও পছন্দ করতেন না, এক্ষণে দাঁড়িয়ে নিজের তসবি ঘোরাচ্ছিলেন, কিন্তু তার চোখে একটা ভয় ছিল। মুন্না ভেতনে কদম রাখলেন এবং ঝুঁকে সালাম করলেন। বাদশাহ সালামতের বয়স এতটাই দীর্ঘ হোক যে তিনি যেন তার নাতিপতিদের নামও মনে রাখতে না পারেন। এই নগণ্য ব্যক্তিকে কোন অপরাধের শাস্তি দেওয়ার জন্য ডাকা হয়েছে? বাদশাহ মাথা তুললেন। তার চোখে রাগ কম আর অসহায়ত্ব বেশি ছিল। নসরুদ্দিন, আজ রাতে আমাদের খাস কক্ষ থেকে চুরি হয়েছে, সেই খাস কক্ষ যেখানে পাখিও ডানা ঝাপটাতে পারে না। মুন্না অবাক হওয়ার ভান করলেন। উজির মাঝখানে কথা কেড়ে নিয়ে বললেন, হ্যাঁ, আর চুরি কোনো সাধারণ জিনিসের হয়নি, নূরে ইলাহির কলস গায়েব হয়ে গিয়েছে। মুন্না নিজের পাগড়ি ঠিক করলেন। নূরে ইলাহি? সেই জাদুকরী কলস যার ব্যাপারে বলা হয় যে তাতে ভবিষ্যতের জল ভরা থাকত? কিন্তু আমি শুনেছিলাম যে সেই কলস তো শুধু গল্পেই থাকত। ওটা আসল ছিল মুন্না, বাদশাহ মেঝেতে ঘুষি মারলেন। ওই কলস আমাদের পূর্বপুরুষদের স্মৃতি ছিল। ওটাকে এমন একটা কামরায় রাখা হয়েছিল যাতে না কোনো জানালা আছে, না কোনো ঘুলঘুলি। দরজা শুধু একটাই, যেটাতে ৩টি তালা লাগানো ছিল, আর চাবিগুলো আমার বালিশের নিচে ছিল। পাহারাদাররা সারা রাত দরজার বাইরে দাঁড়িয়েছিল। সকালে যখন দরজা খোলা হলো, তখন কলস গায়েব ছিল।
মুন্না কিছুক্ষণ ভাবলেন, তারপর উজিরের নিকে তাকিয়ে হাসলেন। তার মানে কামরা বন্ধ ছিল, চাবি বাদশার কাছে ছিল, পাহারাদার বাইরে ছিল। এর অর্থ তো এটাই দাঁড়ালো যে কলসের পায়ের দরকার পড়েনি, তার ডানা গজিয়েছিল। মজা করবেন না, উজির চিৎকার করে বললেন। যদি ২৪ ঘন্টার মধ্যে চোর না পাওয়া যায়, তবে আমার ঘাড় তো যাবেই, সাথে আপনারও যাবে। কারণ বাদশাকে আমিই পরামর্শ দিয়েছিলাম যে আপনি এটা সমাধান করতে পারেন। মুন্না বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর। এটা শুধু একটা চুরি ছিল না, এটা ছিল এক বন্ধ কামরার রহস্য। মুন্নাকে সেই খাস কক্ষে নিয়ে যাওয়া হলো। যেমনটা বলা হয়েছিল, কামরাটি পাথরের তৈরি ছিল, কোনো জানালা নেই, কোনো গোপন পথ নেই। মাঝখানে একটি মখমলি টেবিল ছিল, যার ওপর কলস রাখা হতো। এখন সেখানে শুধু ধুলোর একটি গোল চিহ্ন ছিল। মুন্না নিজের পকেট থেকে একটি বড় আতসী কাঁচ, যা আসলে কাঁচের একটা ভাঙা টুকরো ছিল, বের করলেন এবং মাটিতে হামাগুড়ি দিতে লাগলেন। সেনাপতি জুবায়ের বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি খুঁজছ মুন্না, চোরের বিবেক? মুন্না জবাব দিলেন, শুনেছি চোর প্রায়ই নিজের বিবেক পেছনে ফেলে যায়। তখনই মুন্নার নজরে একটি অদ্ভুত জিনিস পড়ল। টেবিলের ঠিক নিচে মেঝেতে জিলাপির একটি খুব ছোট টুকরো পড়েছিল, এবং ওই টুকরোটি একদম তাজা ছিল। মুন্না ওটা তুললেন, শুকলেন এবং তারপর কাউকে না জানিয়ে নিজের পকেটে রেখে দিলেন। তিনি কামরার দেয়ালগুলোতে টোকা দিলেন। দেয়ালগুলো নিরেট ছিল, ছাদও উঁচু আর সমান ছিল। বাদশা সালামাত, মুন্না গম্ভীরভাবে বললেন, এই চুরি কোনো মানুষ করেনি। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। কি মানে? বাদশা জিজ্ঞেস করলেন। মানে পরিষ্কার, মুন্না বললেন। যেই এটা করেছে সে হয় বাতাস হয়ে এসেছিল, অথবা সে আগে থেকেই কামরার ভেতরে মজুদ ছিল। অসম্ভব, জুবায়ের বলল। কামরা বন্ধ করার আগে তল্লাশি নেওয়া হয়েছিল। আর চাবিগুলো? মুন্না বাদশার দিকে তাকালেন। আমার বালিশের নিচে, আর আমি সারা রাত ঘুমাইনি, বাদশা কসম খেলেন। মুন্নার নিজের দাড়িতে হাত বোলালেন। তাহলে তো আর একটাই রাস্তা বাকি আছে, আমাকে ওই কলসের আত্মার সাথে কথা বলতে হবে। উজির হাসলেন। পাগল হয়ে গিয়েছেন নাকি? কলসের আত্মা? জি হ্যাঁ, মুন্না আত্মবিশ্বাসের সাথে বললেন। প্রতিটি প্রাণহীন জিনিসের একটি স্মৃতি থাকে। আমাকে আজ রাতে এই কামরায় একা থাকতে হবে, এবং আমার ৩টি জিনিস চাই। ১ কিলো তাজা জিলাপি, একটি ঢোলক, আর আমার গাধা। গাধা? বাদশা কপালে হাত দিলেন। শাহী খজানার কক্ষে গাধা অতি আবশ্যক হুজুর, মুন্না বললেন। আমার গাধা আধ্যাত্মিক শক্তি শুঁকতে পটু। একবার ও আমাকে বলেছিল যে বৃষ্টি হতে চলেছে, আর ৩ দিন পর সত্যি সত্যি বৃষ্টি হয়েছিল। না চাইতেও বাদশা অনুমতি দিয়ে দিলেন। মুন্না জানতেন যে এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার নয়, কিন্তু তার ভাবার জন্য সময় এবং নির্জনতা চাইছিল। আর জিলাপি, ওটা তো স্রেফ মুন্নার পছন্দ ছিল। রাতের নিস্তব্ধতা গভীর হয়ে গিয়েছিল। মুন্না নসরুদ্দিন শাহী খজানার কক্ষে বসেছিলেন। তার সামনে জিলাপির থালা ছিল, আর কোণে তার গাধা, যে শাহী মখমলি তারপেট চেবানোর চেষ্টা করছিল। মুন্না জিলাপির একটি টুকরো তুললেন আর সেই জায়গায় রাখলেন যেখান থেকে কলস গায়েব হয়ে গিয়েছিল। খেয়ে নে ভাই, চোর যে মিষ্টি পছন্দ করে এটা তো আমি বুঝেই গিয়েছি। তিনি জানতেন যে ওই জিলাপির টুকরোটি যা তিনি পেয়েছিলেন তা কোনো সাধারণ জিলাপি ছিল না, তাতে কেশরের একটি বিশেষ সুবাস ছিল, যা শুধু শাহী হালুইকর গফুরের দোকানেই পাওয়া যেত। কিন্তু প্রশ্ন এটাই ছিল যে গফুরের জিলাপি এই বন্ধ কামরায় কিভাবে এলো? গফুর কি চোর? কিন্তু ও তো এতটাই মোটা যে দরজা দিয়ে মুশকিলেই বেরোতে পারে, বাতাস হয়ে আসা তো দূরের কথা। তখনই গাধা নিজের কান খাড়া করল আর দরজার দিকে তাকিয়ে ডেকে উঠল। মুন্না সতর্ক হয়ে গেলেন। দরজার বাইরে পাহারাদার ছিল, কিন্তু গাধা অন্য কিছুর দিকে ইশারা করছিল। মুন্না মেঝেতে কান পাতলেন। তিনি খুব হালকা একটা খসখস শব্দ শুনতে পেলেন, যেন কেউ মাটির নিচে চলছে। না, নিচে নয়, মুন্না বিড়বিড় করে বললেন। শব্দ দেয়ালের ভেতর থেকে আসছিল। মুন্না ঢোলক তুললেন আর জোরে জোরে বাজাতে শুরু করলেন। ধাম ধাম ধাম। বাইরে দাঁড়িয়ে থাকা পাহারাদাররা ঘাবড়ে গেল। মুন্নাজি, কি হয়েছে? কিছু না, আমি ভূতদের দাওয়াত দিচ্ছি, মুন্না চিৎকার করে বললেন, আর ঢোলক বাজাতে থাকলেন। কিন্তু ঢোলকের আড়ালে তিনি দেয়ালে কান লাগিয়ে ওই খসখস শব্দ শুনছিলেন। যেই তিনি ঢোলক বাজাতেন, দেয়ালের ভেতরে নড়াচড়া বন্ধ হয়ে যেত। যেই তিনি থামতেন, নড়াচড়া শুরু হয়ে যেত। ইঁদুর? মুন্না ভাবলেন। না, ইঁদুর কলস নিয়ে পালাতে পারে না। সকালে বের হওয়ার সময় মুন্নার চোখ লাল ছিল, বেশিরভাগ রাত জেগে থাকার জিলাপি খাওয়ার কারণে, কিন্তু তার মুখে একটি রহস্যময় হাসি ছিল। দরবারে যাওয়ার আগে মুন্না সোজাসুজি শাহী হালুইকর গাফুরের দোকানে গেলেন। গাফুর ভাই, মুন্না ডাক দিলেন।
গাফুর যে কড়াইতে চিনির রস নাড়ছিল মুন্নাকে দেখে ঘাবড়ে গেল। আরে মুন্নাজি, আজ তো চর্চা আছে যে আপনার ঘাড় কাটা যেতে চলেছে। শেষবারের মতো জিলাপি খেতে এসেছেন নাকি? ঘাড় তো পরে কাটবে, আগে এটা বলো। মুন্না নিজের পকেট থেকে সেই শুকনো জিলাপির টুকরোটি বের করলেন যা তিনি খাজানায় পেয়েছিলেন। এটা তোমারই জিলাপি না? গফুর ওটা দেখল আর তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এটা, হ্যাঁ, কেশর আর এলাচির মিশ্রণ আমারই তৈরি, কিন্তু এটা আপনি কোথায় পেলেন? যেখানে পাওয়ার কথা নয় সেখানে, মুন্না কঠোর সুরে বললেন। সত্যি বলো গাফুর, কাল রাতে তুমি এই জিলাপি কার কাছে বিক্রি করেছিলে? গাফুর কাঁপতে লাগল। মুন্নাজি, খোদার কসম, কাল রাতে দোকান বন্ধ করার পর এক লোক এসেছিল, তার মুখ ঢাকা ছিল। সে আমার কাছ থেকে 1 কিলো জিলাপি কিনিল আর বদলে আমাকে। গাফুর নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করল, এটা দিল। মুন্না মুদ্রাটি দেখলেন, ওটা বুখারার মুদ্রা ছিল না, তাতে একটি অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, একটি উড়ন্ত বাজ পাখি। প্রতিবেশী দেশ সামারখানদের শাহী মুদ্রা। মুন্না ধীরে ধীরে বললেন, তাহলে ষড়যন্ত্র অনেক গভীর। মুন্না বুঝতে পারলেন যে চোর কোনো বাইরের গুপ্তচর, কিন্তু সে মহলের ভেতরে ওই বন্ধ কামরায় কিভাবে পৌঁছল? আবার মহলে ফেরার সময় মুন্নার একটি বুদ্ধি এলো। যদি কেউ বাইরে থেকে না আসে আর দরজাও না খুলে থাকে, তাহলে রাস্তা অন্য কোথাও আছে। মুন্না সোজাসুজি শাহী হাম্মাম অর্থাৎ স্নানাগার, যা খাজানার কামরার ঠিক পেছনের দেয়ালের সাথে লাগানো ছিল, সেখানে উজিরে আজম গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। মুন্নাকে সেখানে দেখে উজির খেপে গেলেন। এখানে কি করছো মুন্না? চোর কি তুমি আমার বালতিতে পেয়েছ? না হুজুর, মুন্না হাসতে হাসতে বললেন, আমি তো শুধু দেখতে এসেছিলাম যে জল গরম আছে কিনা। শুনেছি গরম জল দিয়ে মাথার রগ খুলে যায়। মুন্নার নজর উজিরের মাথার উপর পড়ল। উজির নিজের পাগড়ি খুলে রেখেছিলেন আর তার মাথা পুরোপুরি ন্যাড়া ছিল, কিন্তু মুন্না এমন কিছু দেখলেন যাতে তার মাথার ঘণ্টি বেজে উঠল। উজিরের ন্যাড়া মাথার কানের ঠিক পেছনে নীল রঙের একটি হালকা দাগ ছিল, সেই একই নীল রং যা শাহী খজানার দেয়ালে লাগানো ছিল। মুন্না কিছু বললেন না আর সেখান থেকে চলে এলেন। এখন তার কাছে 2টি সূত্র ছিল, গফুরের জিলাপি যা এক সমরখন্দের গুপ্তচর কিনেছিল, আর উজিরের মাথায় শাহী খজানার রং। উজির আর সমরখন্দের গুপ্তচর কি হাত মিলিয়েছেন? কিন্তু উজির ওই কামরায় কিভাবে ঢুকলেন? দেয়ালগুলো তো নিরেট ছিল। মুন্না আবার খজানার কামরার বাইরে গেলেন। তিনি পাহারাদারদের বললেন, আমার একটি লম্বা দড়ি আর একটি বিড়াল চাই। বিড়াল? জুবায়ের আবার কপালে হাত দিলেন। প্রথমে গাধা, এখন বিড়াল? মুন্না, এটা তদন্ত নাকি চিড়িয়াখানা? নিয়ে আসুন, নইলে বাদশাকে বলে দেব যে আপনি সহযোগিতা করেননি। মুন্না ধমক দিলেন। বিড়াল আনা হল। মুন্না বিড়ালের লেজে সামান্য আটা মাখালেন আর তাকে হামামের, যা পাশের কামরা, ড্রেনেজ পাইপের কাছে ছেড়ে দিলেন। ওই পাইপ দেয়ালের ভেতর দিয়ে গিয়ে শহরের বাইরের নোংরা নালায় মিশত। আশ্চর্যের ব্যাপার এই ছিল যে বিড়ালটি পাইপে ঢুকল না, বরং সে খজানার কামরার দেয়ালের একটি বিশেষ পাথর শুকতে লাগল আর ওটা নখ দিয়ে আঁচড়াতে লাগল। মুন্না ওই পাথরটি ভালো করে দেখলেন। দেখতে ওটা বাকি পাথরের মতোই ছিল, কিন্তু যখন মুন্না তাতে কান পাতলেন তখন তিনি বাতাস চলার শব্দ শুনতে পেলেন। এখানে একটি ফুটো আছে, মুন্না বিড়বিড় করলেন, কিন্তু এটা এতটাই ছোট যে এর ভেতর দিয়ে শুধু ইঁদুর বা বিড়াল বের হতে পারে, মানুষ নয়। তখনই মুন্নার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি বাদশা বলা কথা মনে করলেন। কলস গায়েব ছিল, শুধু ধুলোর চিহ্ন বাকি ছিল, আর গফুরের জিলাপি। হে ভগবান! মুন্না জোরে হাসলেন। আমি কত বড় বোকা, চোর কামরায় ঢোকেনি। পাহারাদাররা তাকে পাগল ভেবে দেখতে লাগল। মুন্না পাগলের মতো হাসছিলেন। তাহলে কলস কিভাবে গেল জুবায়ের? জুবায়ের জিজ্ঞেস করল। কলস যায়নি জুবায়ের ভাই, মুন্নার রহস্যময় ভঙ্গিতে বললেন। কলসকে ডাকা হয়েছিল। সন্ধ্যায় দরবার আবার বসল। বাদশা অধীরভাবে অপেক্ষা করছিলেন। বলো মুন্না, তুমি কি চোরকে ধরেছ? হুজুর, মুন্না বললেন, চোরকে ধরার জন্য আমাকে একটি খেলা খেলতে হবে। আমি চাই আজ রাতে আবার সেই একই পরিস্থিতি তৈরি করা হোক। খাজানা কক্ষে আরেকটি দামি জিনিস রাখা হোক, আর এবার আমি নিজেই ওই জিনিসের উপর বসব। তুমি? উজির তাচ্ছিল্য করে বললেন, যাতে তুমি ওটাও গায়েব করতে পারো? না উজির সাহেব। মুন্না তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললেন, যাতে আমি ওই জাদুটাকে ধরতে পারি যা দেওয়ালের এপার ওপার চলে। আর হ্যাঁ, আমার আজ রাতের জন্য উজির সাহেবের সেই বিশেষ রেশমি পাগড়িটা চাই। উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার পাগড়ি কেন? কারণ, মুন্না গম্ভীর কণ্ঠে বললেন, চোর রেশম খুব পছন্দ করে।
মুন্না জানতেন যে তিনি এক বিপজ্জনক খেলা খেলছেন। উজির ক্ষমতাশালী ছিলেন, আর সমরকন্দের গুপ্তচর কোথাও আশেপাশে থাকত, কিন্তু মুন্নার কাছে একটি পরিকল্পনা ছিল, এমন একটি পরিকল্পনা যা হয় তাকে নায়ক বানিয়ে দিত, নতুবা ইতিহাস। রাত হল। মুন্না আবার সেই কামরায় ছিলেন। এবার তার কাছে জিলাপি নয়, বরং একটি জাল আর আঠার কৌটা ছিল। তিনি উজিলের পাগড়িটি টেবিলের ওপর রাখলেন আর অন্ধকারে লুকিয়ে বসে থাকলেন। ঘণ্টা পার হল। নিস্তব্ধতা এতটাই ছিল যে মুন্না নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলেন। হঠাৎ খড়খড়, সেই একই শব্দ দেওয়ালের ভেতর থেকে, কিন্তু এবার শব্দ ছাদের দিক থেকে আসছিল। মুন্না ওপরে তাকালেন। অন্ধকারে তিনি কিছু একটা জলজল করতে দেখলেন। ছাদের একটি পাথর ধীরে ধীরে সরছিল। মুন্না দম বন্ধ করে নিলেন। কেউ কি ওপর থেকে আসছে? পাথর সরে গেল, আর একটি লম্বা সরু দড়ি নিচে ঝোলানো হলো। কিন্তু দড়ির মাথায় কোনো মানুষ ছিল না। দড়ির মাথায় একটি বাদর ছিল, একটা ছোট প্রশিক্ষিত বাদর যে কালো কাপড় পরেছিল। বাদর ধীরে ধীরে নিচে নামল। সে উজিরের পাগড়িটি তুলল আর ওটা পরার চেষ্টা করতে লাগল। মুন্না থতমত হয়ে গেলেন। তাহলে এই হলো সেই গুপ্তচর। কিন্তু মুন্না ওই বাদরকে ধরার আগেই বাদর নিজের কোমর থেকে একটি ছোট পুটলি বের করল আর তাতে কিছু একটা বের করে মেঝেতে ছুঁড়ে মারল। ধোঁয়া, পুরো কামরায় ধোঁয়ায় ভরে গেল। মুন্না কাস্তে কাস্তে এগিয়ে গেলেন, কিন্তু বাদর বিদ্যুতের গতিতে দড়ি দিয়ে ওপরে উঠে গেল। মুন্না লাফ দিয়ে বাদরের ল্যাজ ধরে ফেললেন। আজ নয় বাছাধন, মুন্না চিৎকার করে উঠলেন। বাদর চিৎকার করল, দড়ি ওপরে টানতে লাগল। মুন্নাও বাদরের সাথে বাতাসে ঝুলে গেলেন। তারা ছাদের ছিদ্রের দিকে এগোচ্ছিলেন। ছেড়ে দে আমাকে, মুন্না বাদরের সাথে কথা বলার চেষ্টা করছিলেন। তখনই মুন্নার নজরে বাদরের গলায় ঝোলানো একটি লকেটের ওপর পড়ল। ওই লকেটে বাদশার সবচেয়ে ছোট বেগমের ছবি আঁকা ছিল। মুন্নার পায়ের তলা থেকে মাটি সরে যেত যদি তিনি বাতাসে ঝুলে না থাকতেন। বেগম? তবে কি এই চুরি ঘরেরই কোনো কাজ? দড়ি আরও উপরে টানা হলো। মুন্নার মাথা ছাদে ঠেকতে যাচ্ছিল যখন মুন্না ছাদের ছিদ্র দিয়ে মহলের ছাদে পৌঁছলেন, যেখানে তিনি সেই ব্যক্তিকে দেখতে পেলেন যে বাঁদরটিকে নাচাচ্ছিল। তার মুখ দেখে মুন্নার চিৎকার বেরিয়ে গেল, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, বরং তিনি নিজেই ছিলেন। হ্যাঁ, মুন্নার হুবহু চেহারার এক লোক। মুন্না কি নিজেরই এই চেহারার লোকের জালে ফেসে যাবেন, নাকি এটা অন্য কোনো চাল? বোখারার শাহী মহলের ছাদে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু মুন্না নাসরুদ্দিনের ঘাম ঝরছিল। দড়ি থেকে ঝুলন্ত অবস্থায় যখন তিনি ছাদে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখলেন, তখন তার শ্বাস আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির গড়ন, পোশাক, এমনকি দাড়ির ধরনও একদম মুন্না নাসরুদ্দিনের মতোই ছিল। তফাৎ শুধু এটাই ছিল যে ওই দ্বিতীয় মুন্নার চোখে দুষ্টুমি নয়, বরং একটি ক্রূর হাসি ছিল। বাদরটি যে এতক্ষণ মুন্নার মাথায় চড়েছিল, সে লাফ দিয়ে ওই হুবহু চেহারার লোকটির কাঁধে গিয়ে বসল। লোকটি মুন্নাকে দেখে একটি কুটিল হাসি দিল, যা মুন্নার মুখে কখনো দেখা যেত না। অবাক হলেন নাসরুদ্দিন? লোকটি মুন্নার কণ্ঠেই বলল, কিন্তু তার সুর কিছুটা ভারী আর কর্কশ ছিল। লোকে বলে দুনিয়ার প্রতিটি মানুষের 7 জন হুবহু চেহারার লোক থাকে। আফসোস, আজ রাতের পর বোখারায় শুধু একজনই বাঁচবে, আর সে আপনি নন। মুন্না নিজের পুরো শক্তি লাগিয়ে ছাদের কিনারা ধরলেন আর নিজেকে ওপরে তোলার চেষ্টা করলেন। ভাই, মুন্না হাঁপাতে হাঁপাতে বললেন, যদি তুমি আমার হুবহু চেহারার লোক হও, তবে আমার হাঁটুর ব্যথাটাও ভাগ করে নাও, এটা বইতে বড় কষ্ট হয়। লোকটি হাসল না। সে নিজের কোমর থেকে একটি খঞ্জর বের করল। তোমার শেষ কৌতুকের বই এখানেই বন্ধ হতে চলেছে। সে মুন্নার আঙুলে আঘাত করতেই যাচ্ছিল, তখনই নিচ থেকে শোরগোল শোনা গেল। ধরো, ছাদে কেউ আছে। এটা সেনাপতি জুবায়েরের কণ্ঠ ছিল। লোকটি থমকে গেল। সে নিচে তাকালো যেখানে মশাল জ্বলছিল। সে খঞ্জরটি ফিরিয়ে রাখল আর মুন্নার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এই খেলা মাত্র শুরু হলো বুড়ো। এখন তুমি দেখবে মুন্না নাসরুদ্দিন সুলতানাতকে কিভাবে বারবাদ করে। এই বলে সেই বহুরূপী নিজের পকেট থেকে একটি কালো কাপড় বের করল, নিজেকে ঢাকল আর বাঁদরের সাথে ছাদের অন্যদিকে অন্ধকারে ঝাঁপ দিল। তার লাফ এতটাই মাপা ছিল যে মুন্না বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ চোর নয়, বরং একজন প্রশিক্ষিত কসরতবাজ। মুন্না অনেক কষ্টে ছাদে উঠলেন আর মেঝেতে শুয়ে নিজের শ্বাস ঠিক করতে লাগলেন। তখনই সিঁড়ির দরজা ধরাম করে খুলল, আর সেনাপতি জুবায়ের, উজিরে আজম এবং 10 জন সিপাহী খোলা তলোয়ার নিয়ে সেখানে এসে হাজির হল। ওই যে ওখানে, উজির মুন্নার দিকে আঙুল তুললেন। আমি বলেছিলাম না, চোর মুন্নাই। মুন্না এখনও হাঁপাচ্ছিলেন। তার হাত কালো হয়েছিল ছাদের কালিতে, আর তার কাছে ওই দড়িটি পড়েছিল যা বাঁদরটি ব্যবহার করেছিল। সবচেয়ে খারাপ ব্যাপার এই ছিল যে উজিরের রেশমি পাগড়ি যা বাঁদরটি ফেলে গিয়েছিল, সেটা মুন্নার পায়ের কাছে পড়েছিল। আরে না, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা একদমই নয়। এখানে অন্য একজন আমি ছিল, মানে আমার হুবহু চেহারার এক লোক ছিল, আর একটি বাঁদর ছিল যা গুপ্তচর। খামোশ, জুবায়ের গর্জে উঠল।
তোমার পায়ের কাছে চুরির মাল আছে, তোমার হাত কালো, আর তুমি শাহী খাজানার ঠিক ওপরে হাতে নাতে ধরা পড়েছ। আর এখন তুমি গল্প বানাচ্ছ যে তোমার হুবহু চেহারার লোক ছিল। আমাদের কি তোমার বাচ্চা মনে হয়? সেনাপতিজি, মুন্না মাসুমের মতো বললেন, যদি আমি চোর হতাম তবে কি আমি এখানে বসে আপনাদের আসার জন্য অপেক্ষা করতাম? আমি তো ওই বাদরটাকে ধরতে এসেছিলাম যে উজির সাহেবের পাগড়ি পরে ফ্যাশন শো করছিল। বাজে কথা, উজির চিৎকার করে বললেন, একে গ্রেপ্তার করো আর সোজাসুজি কাল কুঠুরিতে ঢোকাও। কাল সকালে বাদশাহ ফায়সালা করবেন যে এর মাথা কলম করতে হবে নাকি একে হাতির পায়ের নিচে পিষে মারতে হবে। সিপাহীরা মুন্নাকে জাঁপটে ধরল। মুন্না বাধা দিলেন না, কারণ তিনি জানতেন যে এই মুহূর্তে যুক্তি দেওয়া মানে মোষের আগে বিন বাজানো। তাকে হাতকড়া পরানো হলো আর মহলের করিডোর দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। বোখারার শাহী জেল মহলের মাটির নিচে ছিল। সেখানে স্যাঁতস্যাঁতে অবস্থা, অন্ধকার আর ইঁদুরের রাজত্ব ছিল। মুন্নাকে যে কুঠুরিতে রাখা হলো সেখানে আগে থেকেই একজন কয়েদি মজুদ ছিল। সেখানে এক বুড়ো লোক ছিল যার চুল উস্কো খুস্কো ছিল আর যে দেওয়ালের উপর কয়লা দিয়ে কিছু একটা লিখছিল। মুন্না ভেতরে ঢুকেই নিজের হাতকড়া ঠিক করলেন আর ওই বুড়োকে বললেন, মাফ করবেন ভাই, এখানে কি সেবায় রাতের খাবার পাওয়া যায় নাকি আমাদের নিজেদেরই স্বীকার করতে হবে? বুড়ো মুন্নাকে এক পলক দেখল। তুমি মুন্না নসরুদ্দিন না? এতক্ষণ তো আমার এটাই মনে হতো। মুন্না দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আজ রাতে আমি দেখলাম যে অন্য কেউ আছে যে আমি হওয়ার চেষ্টা করছে। বুড়ো হাসল, একটি শুকনো খড়খড়ে হাসি, বহুরূপী, সমরখন্দের ছায়া। মুন্নার কান খাড়া হয়ে গেল। তিনি বুড়োর কাছে বসলেন। তুমি কি জানো বহুরূপীর ব্যাপারে? বুড়ো দেয়ালের ওপর লেখা অদ্ভুত সব চিহ্নের দিকে ইশারা করল। আমি একসময় শাহী জ্যোতিষী ছিলাম। আমি বাদশাকে সতর্ক করেছিলাম যে একদিন এমন আসবে যখন মহলের দেয়ালগুলোও ধোকা দেবে। তারা আমাকে পাগল মনে করে এখানে ফেলে দিল। ওই বহুরূপী আর কেউ নয়, কাসিম, হাজার চেহারার কাসিম। কাসিম? মুন্নার নামটা আওড়ালেন। হ্যাঁ, ও কণ্ঠস্বর বদলাতে পারে, চালচলন বদলাতে পারে, এমনকি ও যে কারো রূপ নিতে পারে। ও সমরখন্দের সুলতানের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার। যদিও বুখারায় থাকে আর তোমার রূপ নিচ্ছে, তবে এর মানে ও বড় কিছু চুরি করতে এসেছে। নূরে ইলাহির কলস তো মাত্র শুরু। মুন্না গভীর চিন্তায় পড়ে গেলেন। কিন্তু ও কলস কিভাবে চুরি করল? দেয়াল তো বন্ধ ছিল। কাসিমের দেয়ালের দরকার হয় না, জ্যোতিষী রহস্যময়ভাবে বললেন। ও মানুষের মাথা নিয়ে খেলে। মনে করো মুন্না, তুমি কি ওই কামরায় অদ্ভুত কিছু দেখেছিলে? এমন কিছু যা সেখানে থাকার কথা নয়? মুন্নার মনে পড়ল জিলাপি আর ওই বাঁদর। বাঁদর! মুন্না চিৎকার করে উঠলেন। ওই বাঁদর শুধু চুরি করছিল না, ও অন্য কিছুও করছিল। যখন আমি ওপরে খিমচে ধরে যাচ্ছিলাম, আমি দেখেছিলাম যে বাঁদরের গলায় বেগমের লকেট ছিল। বেগমের লকেট? জ্যোতিষীর চোখে ভয় এলো। যদি ওর কাছে ওই লকেট থাকে, তবে মামলা চুরির নয়, তখত পল্টানোর, ক্ষমতা দখলের। ওই লকেট শুধু একটা গয়না নয় মুন্না, ওটা শাহী মহরের চাবি। মুন্নার মাথা বিদ্যুতের গতিতে দৌড়াতে লাগল। শাহী মহরের চাবি। যার কাছে ওই চাবি থাকবে সে বাদশার নামে যে কোনো ফরমান জারি করতে পারবে, এমনকি সুলতানাতকে শত্রুর হাতে তুলে দেওয়ার ফরমানও। আমাকে এখান থেকে বের হতে হবে, মুন্না দৃঢ়তার সাথে বললেন। সকাল পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, জ্যোতিষী বললেন, শুধুমাত্র ওই নর্দমা ছাড়া, যা ইঁদুরের জন্য। মুন্না হাসলেন। যেখানে ইঁদুর যেতে পারে সেখানে মুন্নার বুদ্ধিও যেতে পারে। মুন্না পাহারাদারকে ডাকলেন। আরে ও ভাই, একটু এদিকে এসো তো। পাহারাদার, যে ঢুল ছিল, বিরক্তি নিয়ে এলো। কি হয়েছে, শুতে দাও। শোনো, মুন্না ফিসফিস করে বললেন, তুমি কি জানো যে আমাকে এখানে কেন আনা হয়েছে? চুরির জন্য, পাহারাদার নির্বিকার জবাব দিল। না মূর্খ, আমি বাদশাহর গুপ্ত গোয়েন্দা। এই গ্রেফতার হওয়া তো শুধু একটা নাটক, যাতে আমি জেলে লুকিয়ে থাকা আসল গাদ্দারকে ধরতে পারি, আর আমি তাকে ধরে ফেলেছি। মুন্না ঘুমন্ত জ্যোতিষীর দিকে ইশারা করলেন, যে তখন নাক ডাকছিল। পাহারাদার ধন্ধে পড়ে গেল। মুন্নার কথায় দারুণ আত্মবিশ্বাস ছিল। সত্যি? একেবারে। এখন জলদি করে দরজা খোলো, আমাকে বাদশাহকে রিপোর্ট দিতে হবে। যদি দেরি হয় আর গাদ্দার পালিয়ে যায়, তবে বাদশাহ তোমার পিঠের চামড়া তুলে নেবেন। পাহারাদার ইতস্তত করল, কিন্তু চাবি তো জেলার সাহেবের কাছে আছে। তবে ডাকো তাকে। মুন্না আদেশ দিলেন। জেলার এলো। সে এক মোটা আর শক্তপোক্ত মানুষ ছিল। সে মুন্নার গল্প বিশ্বাস করল না। চুপচাপ বসে থাকো মুন্না,
নইলে চাবুক পড়বে। মুন্না দেখলেন যে সোজা আঙুলে ঘি উঠবে না। তিনি নিজের পকেট হাতড়ালেন, যা সৌভাগ্যবশত তল্লাশিতে পুরোপুরি খালি করা হয়নি। তিনি একটি ছোট শুকনো লঙ্কার টুকরো পেলেন। মুন্না পরিকল্পনা করলেন। তিনি নিজের কুঠুরিতে শোরগোল শুরু করে দিলেন। সাপ, সাপ, বাঁচাও! জেলার আর পাহারাদার হড়বড় করে দৌড়ে এলো। তারা কুঠুরির দরজা খুলল। কোথায় সাপ? ওই যে কোনায়। মুন্না অন্ধকার কোণার দিকে ইশারা করলেন। যেই জেলার আর পাহারাদার ঝুঁকল, মুন্না ওই শুকনো লঙ্কা নিজের তালুতে পিষলেন আর ফু দিয়ে তাদের চোখের ওপর উড়িয়ে দিলেন। আহ, আমার চোখ! জেলার চিৎকার করে উঠল। হুড়োহুড়ি পড়ে গেল। মুন্না চটজলদি কুঠুরি থেকে বাইরে লাফ দিলেন। জেলারের কোমর থেকে চাবির গোছা ছিনিয়ে দিলেন আর প্রধান দরজার দিকে ছুটলেন। পেছন থেকে গালিগালাজার চিৎকারের শব্দ আসছিল, কিন্তু মুন্না থামলেন না। তিনি জানতেন যে মহলের প্রধান ফটক দিয়ে বাইরে যেতে পারবেন না, তাই তিনি সেই রাস্তা বাছলেন যা সবচেয়ে কম আসার ছিল, শাহী রান্নাঘর। রাতের এই প্রহরে শাহী রান্নাঘরে পরের দিনের ভোজের প্রস্তুতি চলছিল। বাবুর্চিরা আটা আর মশলার মধ্যে ব্যস্ত ছিল। মুন্না, যিনি এখন একজন সিপাহীর আলখাল্লা, যা তিনি পথে এক ঘুমন্ত প্রহরীর কাছ থেকে ধার করেছিলেন, গায়ে দিয়েছিলেন, রান্নাঘরে ঢুকলেন। সরো, সরো! মুন্না ভারী গলায় বললেন। বাদশাহ সালামত শাহী হালুয়া পরীক্ষার হুকুম দিয়েছেন, নিরাপত্তার ব্যাপার আছে। বাবুর্চিরা মুন্নাকে ভয় পেয়ে রাস্তা দিয়ে দিল। মুন্না সোজাসুজি সেই জায়গায় পৌঁছালেন যেখান থেকে আবর্জনা বাইরে ফেলার জন্য একটি বড় ঢালু জায়গা তৈরি করা ছিল। এই ঢাল সোজাসুজি মহলের পেছনের খাদের দিকে খুলত। এক পলকও সময় নষ্ট না করে মুন্না ওই পিছলিল ঢালে পিছলে গেলেন আর ইয়া খোদা বলতে বলতে নিচে নেমে গেলেন। তিনি সবজির খোসা আর বাসি রুটির স্তূপের মধ্যে গিয়ে পড়লেন। দুর্গন্ধময় কিন্তু স্বাধীন। এখন মুন্না মহলের বাইরে ছিলেন, কিন্তু শহর এখনও বিপদে ছিল। তাকে ওই কাশিমকে খুঁজে বের করতে হবে। তার মনে পড়ল যে কাশিম মুন্নার রূপে ছাদে ছিল। সে নিশ্চয়ই এখনও মহলের আশেপাশেই কোথাও লুকিয়ে থাকবে, অথবা শহরে মুন্নার বদনাম করছে। মুন্না নিজের বাড়িতে যেতে পারতেন না, সেখানে পাহারা থাকবে। তিনি সরাইখানার দিকে এগিয়ে গেলেন, যেখানে ভিনদেশীরা থাকত। তার সন্দেহ ছিল যে সমরখন্দের গুপ্তচর সেখানেই কোথাও থাকবে। বেশ বদলের জন্য মুন্না একটি ছেঁড়া পুরনো কম্বল গায়ে জড়িয়ে নিলেন আর এক ভিখারির নাটক করতে লাগলেন। সরাইখানার কাছে পৌঁছে তিনি দেখলেন যে একটি কামরার জানালায় এখনও আলো জ্বলছিল। মুন্না চুপি চুপি জানালা দিয়ে উকি দিলেন। ভেতরের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। সেখানে ওই কাশিম বসেছিল, যে এখন মুন্নার পোশাক ছেড়ে ফেলেছে আর নিজের আসল রূপে আছে। একজন পাতলা চালাক দেখতে লোক, আর তার সামনে আর কেউ নন বরং শাহী উজির বসেছিলেন। কাজ হয়ে গিয়েছে? উজির জিজ্ঞেস করলেন। প্রায়। আসল মুন্না জেলে আছে, কাল সকালে তাকে হাজির করা হবে। ততক্ষণ আমি মুন্না সেজে দরবারে আসব আর কবুল করে নেব যে আমিই চুরি করেছি, আর এটাও বলে দেব যে আমি সমরখন্দের সুলতানের হয়ে কাজ করি। চমৎকার! উজি হাসলেন। এতে বাদশার ভরসা নিজের লোকেদের উপর থেকে উঠে যাবে, আর তারপর সেই অরাজকতার মধ্যে আমি তখত পাল্টাব। কিন্তু আমার পুরস্কার, ওই কলস কোথায়? কাশিম বাক্যটি পূর্ণ করল। উজির টেবিলের নিচ থেকে একটি সিন্দুক বের করলেন। এই নাও নূরে ইলাহির কলস, কিন্তু আমার ওই লকেটটা চাই যা বাঁদরটা চুরি করেছিল। লকেট আমার কাছে আছে, কিন্তু তার দাম আলাদা লাগবে। মুন্না জানালার বাইরে সব শুনছিলেন। তাহলে এটা উজির আর কাশিমের যোগসাজশ ছিল। উজির সুলতানাত দখল করতে চাচ্ছিল, আর কাশিমের কলস চাইছিল, আর বেচারা মুন্নাকে বুলির পাঠা বানানো হচ্ছিল। মুন্না ভাবলেন, যদি আমি এখনই ভেতরে যাই তবে মারা পড়ব। আমাকে এমন কিছু করতে হবে যাতে এই দুজনেই নিজের জালে ফেসে যায়। তখনই মুন্নার নজরে সরাইখানার আঙিনায় বাঁধা একটি উটের ওপর পড়ল, আর উটের কাছে মৌমাছির একটি বড় মৌচাক গাছ থেকে ঝুলছিল। মুন্নার মাথায় আবার এক খুরাপাতি বুদ্ধি এলো। তিনি একটি পাথর তুললেন আর সোজাসুজি মৌচাকে ছুঁড়ে মারলেন। ভন ভন ভন! হাজার হাজার রাগী মৌমাছি বেরিয়ে এলো। মুন্নার সাথে সাথে নিজের চাদর কাশিমের কামরার জানালার ভেতরে ছুঁড়ে মারলেন আর নিজে একটি জলের টাবে ডুব দিলেন। মৌমাছিরা সোজাসুজি আলুর দিকে, অর্থাৎ কাশিমের কামরায় ঢুকল। ভেতর থেকে চিৎকার শুরু হয়ে গেল, বাঁচাও! এটা কি? উজির আর কাশিম পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে লাগল। এই হট্টগোলের সুযোগ নিয়ে মুন্না জানালা দিয়ে ভেতরে লাফ দিলেন। মৌমাছির হুল থেকে বাঁচতে বাঁচতে, কারণ তিনি নিজের শরীরে ভেজা মাটি মেখে নিয়েছিলেন, যা মৌমাছিরা পছন্দ করে না, তিনি টেবিল থেকে ওই কলসটি তুললেন। কাশিম মুন্নাকে দেখে ফেলল। তুমি জেল থেকে কিভাবে ছুটলে? জাদু! মুন্না চিৎকার করে উঠলেন আর কলস নিয়ে জানালা দিয়ে বাইরে লাফ দিলেন। কিন্তু কাশিম এত সহজে হার মানার লোক ছিল না। সেও জানালা দিয়ে লাফ দিল।
উজির যে মৌমাছি দিয়ে ঘেরা ছিল সেখানেই আটকে রইলেন। এখন রাতের শুনশান রাস্তায় এক অদ্ভুত দৌড় শুরু হলো। আগে নসরুদ্দিন হাতে শাহী কলস নিয়ে দৌড়াচ্ছিলেন, পিছনে কাশিম হাতে খঞ্জর নিয়ে। থাম বুড়ো, ধরতে পারলে ধরে নাও, মুন্না হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন। তিনি জানতেন যে তিনি কাশিমের চেয়ে জোরে দৌড়াতে পারবেন না, তাকে বুদ্ধি ব্যবহার করতে হবে। মুন্না বাজারের সেই এলাকায় পৌঁছালেন যেখানে রং মিস্ত্রিদের দোকান ছিল। সেখানে বড় বড় কড়াইতে আলাদা আলাদা রঙের জল ভরা ছিল। মুন্না একটি লাল রঙের কড়াইয়ের পেছনে লুকালেন। কাশিম সেখানে পৌঁছল, এদিকে ওদিকে দেখতে লাগল। মুন্না পাশে পড়ে থাকা একটি পাথর তুলে উল্টো দিকে ছুড়লেন। শব্দ শুনে কাশিম সেদিকে ছুটল। মুন্না ধীরে ধীরে বের হলেন এবং তিনি কাশিমকে পেছন থেকে ধাক্কা দিয়ে দিলেন। ছপাক! কাশিম সোজাসুজি নীল রঙের কড়াইতে গিয়ে পড়ল। যখন সে বাইরে বেরোল তখন সে মাথা থেকে পা পর্যন্ত নীল হয়ে গিয়েছিল, একদম সেই নীল রঙের মতো যেমন শাহী খজানার দেয়ালে ছিল। এখন তোমাকে আসল শাহী চোর মনে হচ্ছে, মুন্না হাসলেন। কিন্তু কাশিম হার মানল না, সে ভেজা কাপড়েই মুন্নার ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে কাদা আর রঙের মধ্যে মাখামাখি হয়ে রাস্তায় গড়াগড়ি খেতে লাগলেন। কলস হাত থেকে ছুটে গড়িয়ে নর্দমার দিকে যাচ্ছিল। তখনই ঘোড়ার খুর শব্দ শোনা গেল। শাহী পাহারাদার জুবায়ের নিজের সেনাদল নিয়ে সেখানে পৌঁছে গেল। সে মশালের আলোয় দেখল দুজন মুন্না নসরুদ্দিন, একজন কাদায় মাখা, অন্যজন পুরোপুরি নীল, আর দুজনে একে অপরের গলা টিপে ধরেছিল। এই কি তামাশা হচ্ছে? জুবায়ের গর্জে উঠল। নীল মুন্না কাসিম চিৎকার করে বলল, আমিই আসল মুন্না, এ বহুরূপী, ও আমাকে রং মাখানোর চেষ্টা করেছে। আসল মুন্না যে কাদায় ছিল সে বলল, না, আমি আসল, এ নীল জিন। জুবায়ের দ্বিধায় পড়ে গেল। দুজনকেই গ্রেপ্তার করো, আর ওই কলসটাও তোলো। পরের দিন দরবার ঠাসা ছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে দুজন মুন্না নসরুদ্দিন ধরা পড়েছেন। বাদশাহ নিজের তখ্তে বসেছিলেন। তার ডান দিকে উজির দাঁড়িয়েছিলেন, যার মুখ মৌমাছির কামড়ে ফুলে গিয়েছিল। সিপাহীরা দুই মুন্নাকে হাজির করল। একজন সাধারণ পোশাকে মুন্না, অন্যজন এখনও হালকা নীল কাসিম। বাদশাহ মাথা ধরে ফেললেন। ইয়া খোদা, একজন নসরুদ্দিনকে সহ্য করা মুশকিল ছিল, এখন দুজন। উজির, এদের মধ্যে আসল কে? উজির, যে জানত আসল মুন্নাকে আর কাসিমকে, এক চাল চালল। সে নীল মুন্না অর্থাৎ কাসিমের দিকে ইশারা করল। জাহাপনা, আমার মনে হয় এই নীল লোকটি বহুরূপী। আসল মুন্না তো সে আসল মুন্নার দিকে ইশারা করল। মুন্না অবাক হয়ে গেলেন, উজির সত্যি কেন বলছে? তখনই মুন্না বুঝতে পারলেন, উজির চায় মুন্না চুরির সাজা পাক। যদি সে কাসিমকে বহুরূপী প্রমাণ করে দেয় তবে কাসিম বেছে বেরিয়ে যাবে, কারণ উজির তাকে ভাগিয়ে দেবে আর সব দোষ আসল মুন্নার ওপর আসবে, যে সে নিজের হুবহু চেহারার লোককে ব্যবহার করেছে। না হুজুর, মুন্না বললেন, ফয়সালা এভাবে হবে না। যদি আমরা দুজনেই মুন্না নসরুদ্দিন হই তবে আমাদের বুদ্ধির পরীক্ষা হওয়া উচিত। বাদশার এই কথা পছন্দ হল। ঠিক আছে, আমি একটি প্রশ্ন করব, যে সঠিক আর সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে জবাব দেবে সেই আসল মুন্না বলে গণ্য হবে, আর অন্যজনকে মৃত্যুর সাজা দেওয়া হবে। নিস্তব্ধতা ছেয়ে গেল। বাদশা প্রশ্ন করলেন, বলো সেই কোন জিনিস যা যত বেশি বাড়ে তত কম হতে থাকে? কাসিম সাথে সাথে জবাব দিল, বয়স। মানুষের বয়স বাড়ে কিন্তু তার বেঁচে থাকা জীবন কম হতে থাকে। দরবারীরা তালি বাজালো। জবাব খুব সঠিক আর দার্শনিক ছিল। বাদশাহ মুন্নার দিকে তাকালেন, তোমা জবাব কি? মুন্না হাসলেন, হুজুর, এর জবাব হলো আমার ওপর আপনার ঋণ। যেমন যেমন সুদ বাড়ে আমার শোধ করার আশা কম হতে থাকে। বাদশাহ অট্টহাসি দিলেন। এই জবাব আসল মুন্নাই দিতে পারে। কাসিম ঘাবড়ে গেল। উজিরও ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু মুন্না আগে বললেন, শুধু কথায় কাজ হবে না, আমার কাছে একজন সাক্ষী আছে। সাক্ষী কে? বাদশাহ জিজ্ঞেস করলেন। সেই বাদর যাকে কাল রাতে ধরা হয়েছিল। মুন্না বললেন, ওই বাদরকে এখানে আনা হোক। বাদরকে খাঁচায় আনা হলো। বাদর দুই মুন্নাকে দেখল। মুন্না নিজের পকেট থেকে সেই জিলাপি বের করলেন যা তিনি বাঁচিয়ে রেখেছিলেন, সেই শুকনো জিলাপি। তিনি ওটা বাদরের দিকে বাড়িয়ে দিলেন। বাদর খাঁচার শিকের ভেতর দিয়ে হাত বের করে জিলাপির জন্য লুপে নিল, কিন্তু মুন্না জিলাপি দিলেন না। তিনি বাদরের চোখে চোখ রাখলেন আর একটি অদ্ভুত আওয়াজ করলেন, সেই আওয়াজ যা মাদারিরা করে। বাদর সাথে সাথে সালাম ঠুকল আর নিজের লেজ দিয়ে ইশারা করে নীল মুন্না কাসিমের দিকে ঝাঁপিয়ে পড়ল আর জোরে জোরে চিৎকার করতে লাগল। ও কাসিমকে চিনে ফেলেছিল, কারণ কাসিমই তার আসল মালিক ছিল। দেখলেন হুজুর, মুন্না বললেন, পশুরা মিথ্যে বলে না, এই বাদর এই নীল লোকটিকে চেনে। কাসিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। এটা মিথ্যে, এই বাদরটা পাগল। তখনই মুন্না নিজের শেষ তাসটি চাললেন। হুজুর, যদি আপনার এখনও বিশ্বাস না হয় তবে উজির সাহেবের পকেট তল্লাশি করা হোক। আমার বিশ্বাস যে বেগমের লকেট যা বাদর চুরি করেছিল তা এখনও উজিরের কাছেই আছে। উজিরের রং ফ্যাকাশে হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু জুবায়ের তাকে জাপটে ধরল।
উজিরের পকেট থেকে লকেট উদ্ধার হল। দরবারে শোরগোল পড়ে গেল। গদ্দারি, উজির গদ্দার। কাসিম দেখল যে খেলা খতম হয়ে গিয়েছে। সে হঠাৎ সিপাহীর তলোয়ার ছিনিয়ে নিল আর বাদশার দিকে দৌড়ে গেল। যদি আমি না বাঁচি তবে কেউ বাঁচবে না। দরবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কাসিম বাদশার ঘাড়ের ওপর তলোয়ার রেখে দাঁড়িয়ে আছে। সব সিপাহীরা নিরুপায়। কিন্তু মুন্না নসরুদ্দিনের হাতে এমন কিছু আছে যা তলোয়ারের চেয়েও ধারালো। লঙ্কার গুঁড়ো নাকি অন্য কিছু। আর তখনই সিংহাসনের পেছনের দেওয়াল ফেটে যায়। আর একটি রহস্যময় মূর্তি বাইরে বেরোয়। মুন্না কি বাদশার প্রাণ বাঁচাতে পারবেন, নাকি সুলতানাতের অন্ত নিশ্চিত? আর ওই দেওয়ালের পেছন থেকে কে এলো, জানতে পড়তে থাকুন কার্মা স্টোরিজ। কল্পনা করুন একজন বাদশা যার ঘাড়ে তলোয়ার, একটি দরবার যা শ্বাস নিতে ভয় পাচ্ছে, আর এক মুন্না যে নিজের প্রাণ বাঁচানোর জন্য নয় বরং ওই তলোয়ারের ধারে বসা একটি মাছিকে বাঁচানোর জন্য বিতর্ক করছে। হ্যাঁ, বুখারার দরবারে মৃত্যুর উল্লাস চলছে। কাসিম যে হাজার চেহারার শয়তান এখন কোনো নিয়ম মানে না। কিন্তু তখনই সিংহাসনের পেছনের দেওয়াল বিস্ফোরণের সাথে ফেটে যায়। ধুলোর আস্তরণ থেকে যে বাইরে বের হয় সে না তো ফেরেশতা আর না জল্লাদ, বরং সে এক এমন রহস্য যাকে বুখারার ভিটে ১০০ বছর আগে দাফন করে দেওয়া হয়েছিল। মুন্না নসরুদ্দিনের কৌতুক কি মৃত্যুকে টালতে পারবে, নাকি আজ বুখারার ইতিহাস রক্ত দিয়ে লেখা হবে? কাহিনী এখন সেই অন্ধকার মোড়ে যেখানে আলোও ভয় পায়। দরবারে খাসে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে যদি কোনো পিঁপড়ের হৃৎপিণ্ডেও স্পন্দিত হতো তবে তার শব্দ পরিষ্কার শোনা যেত। কাসিম, যার শরীর এখনও সেই নীল রঙে মাখানো যা সে মুন্না আর জুবায়েরের রং মিস্ত্রির কড়াইয়ের লড়াইয়ে পেয়েছিল, এখন এক ভয়ঙ্কর মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার হাতে শাহী সিপাহীর থেকে ছিনিয়ে নেওয়া তলোয়ার ছিল, যার ধার বাদশাহ সালামতের শাহী ভার স্পর্শ করছিল। বাদশার চোখে সেই ভয় ছিল যা তিনি নিজের পুরো সুলতানাতে কখনো অনুভব করেননি। উজিরে আজম, যে এখন পুরোপুরি বেআব্রু হয়ে গিয়েছিল আর যাকে জুবায়েরের সিপাহীরা ধরে রেখেছিল, কুটিলভাবে হাসছিল। তার মনে হল যে যদিও তার খেলা শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাসিম বাদশাকে ডুবিয়ে ছাড়বে। মুন্না নাসরুদ্দিন, যিনি কিছু মুহূর্ত আগে পর্যন্ত নিজের পরিচয় প্রমাণ করার যুদ্ধে লিপ্ত ছিলেন, এখন এই খৌফনাক দৃশ্যের সবচেয়ে কাছে দাঁড়িয়েছিলেন। তাদের পোশাকে তখনও কাদা এবং ধুলো জমেছিল, কিন্তু তাদের মাথা যে কোনো তলোয়ারের চেয়েও দ্রুত চলছিল। থাম কাসিম! জুবায়ের চিল্লে উঠল নিজের তলোয়ার তাক করে। যদি বাদশার গায়ে একটা আঁচড়ও লাগে তবে আমি তোকে টুকরো টুকরো করে কেটে কুকুরদের খাওয়াবো। কাসিম হাসল, এমন এক হাসি যা শুকনো পাতা মারানোর মতো কর্কশ ছিল। পিছিয়ে যাও জুবায়ের, যদি কেউ এগোও তবে বুখারাকে নতুন বাদশা বেছে নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আমার রাজপ্রাসাদের বাইরে যাওয়ার রাস্তা চাই এবং একটি দ্রুতগামী ঘোড়া, আর হ্যাঁ, ওই কলসটিও আমার চাই। মোল্লা নাসিরুদ্দিন নিজের দাড়ি চুলকায়েন এবং খুব শান্ত স্বরে বললেন, ভাই কাসিম, একটি ছোট সমস্যা আছে। তুমি ঘোড়া তো নিয়ে নেবে, কিন্তু কলসটি তো খালি। ওতে তো জিলিপির রস ছাড়া আর কিছুই ছিল না। আর বাদশার গলা কাটার কথা বলছ, তো একবার ভাবো, যদি তুমি গলা কেটে দাও তবে তোমার তলোয়ারের ধার নষ্ট হয়ে যাবে। শুনেছি এই রাজকীয় তলোয়ারগুলো খুব নাজুক হয়, শুধু দেখানোর জন্য। কাসিম মোল্লার দিকে রাগের মাথায় তাকালো। চুপ কর বুড়ো, তোর বকবকানি এবার তোকে বাঁচাবে না। তুই আমার খেলা নষ্ট করেছিস। বাদশার পর পরবর্তী নম্বর তোরই। আরে আমি তো শুধু পরামর্শ দিচ্ছিলাম। এমনিতে তুমি কি খেয়াল করেছ বাদশার গলায় যে তাবিজটি আছে ওটা নকল সোনার মনে হচ্ছে? এমন তো নয় যে আসল খাজানা তুমি আগেই ফেলে এসেছ? কাসিমের মন এক মুহূর্তের জন্য ভটকাল। সে বাদশার গলার দিকে দেখতে লাগল। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য মোল্লা অপেক্ষা করছিলেন। তিনি নিজের পকেট থেকে মুঠো ভর্তি সেই লঙ্কা গুঁড়ো, যা আসলে রাজকীয় রাঁধুনির বিশেষ মশলার মিশ্রণ ছিল এবং মোল্লা পালানোর সময় তুলে নিয়েছিলেন, বের করে বাতাসে ছিটিয়ে দিলেন। কিন্তু কাসিম খুব চতুর ছিল, সে বুঝে ফেলেছিল। সে বাদশাকে ঢাল বানালো এবং মশলা বাদশার রাজকীয় আলখাল্লার উপর গিয়ে পড়ল। বাদশার হাঁচি পেয়ে গেল। ছি! বাদশার হাঁচি এত জোরে ছিল যে তার মাথা নড়ে গেল এবং তলোয়ারের ডগা থেকে তার চামড়ায় একটা হালকা আঁচড় পড়ে গেল। এক ফোঁটা রক্ত ঝরল। ব্যাস, অনেক হয়েছে! কাসিম চিল্লে উঠল এবং সে তলোয়ার হাওয়ায় তুলল। ঠিক তখনই এক গর্জনের শব্দ শোনা গেল। এটি মেঘের গর্জন ছিল না। এই শব্দ সিংহাসনের ঠিক পেছনের দেওয়ালের ভেতর থেকে আসছিল। পাথরগুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছিল, যেন কোনো ভারী যাতা চলছে। এটা কি? উজির বিড়বিড় করল। সেই গোপন রাস্তার ব্যাপারে জানত না। হঠাৎ ধারাম! সিংহাসনের পেছনের দেওয়ালের একটি বড় অংশ ভেতরের দিকে নয়, বরং বাইরের দিকে ফেটে গেল। ধুলো আর চুনোর একটি মেঘ দরবারে ছড়িয়ে পড়ল। সবাই কাঁচতে লাগল। ধুলো সরে যাওয়ার পর যে অবয়ব সেখানে দেখা গেল তা দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে কোনো সৈনিক ছিল না, কোনো জিনও ছিল না। সে ছিল এক অত্যন্ত বৃদ্ধা কিন্তু দারুণ তেজস্বিনী মহিলা।
তার হাতে লোহার একটি অনেক বড় সাঁড়াশি ছিল এবং চোখে কালো চশমার মতো কাপড় বাঁধা ছিল। তিনি ছিলেন রাজমাতা, বাদশাহের ঠাকুরমা, যার ব্যাপারে গুজব ছিল যে তিনি 10 বছর আগে হজে গিয়েছিলেন এবং সেখানেই মারা গিয়েছিলেন। কিন্তু তিনি তো এখানেই ছিলেন, প্রাসাদের দেওয়ালের পেছনে। কোন বত্তমিজ আমার দুপুরের ঘুমে গোলমাল করছে? রাজমাতার কণ্ঠস্বর কোনো সিংহীর গর্জনের মতো ছিল। কাসিম হবাক হয়ে গেল। বুড়ি! রাজমাতা শব্দের দিকে নিজের লোহার সানাসি ঘোরালেন। বুড়ি কাকে বললি রে, মরা ইঁদুর? অন্ধ হওয়া সত্ত্বেও তার শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা ছিল অসাধারণ। তিনি কাসিমের নিঃশ্বাসের শব্দ শুনলেন এবং নিজের সাঁড়াশি পুরো শক্তিতে ছুঁড়ে মারলেন। সাঁড়াশিটি হাওয়ায় শাঁ শাঁ করে গেল এবং সোজা কাসিমের হাতে লাগল। কটাস! কাসিমের হাতের হাড়ে চোট লাগল এবং তলোয়ার তার হাত থেকে ছুটে নিচে পড়ে গেল। ধরো একে! মোল্লা চিল্লে উঠলেন। জুবায়ের এবং তার সিপাহীরা কাসিমের উপর ঝাঁপিয়ে পড়ল। কাসিম নিরস্ত্র হওয়া সত্ত্বেও দারুণ ক্ষিপ্রতা দেখাল। সে জুবায়েরকে ধাক্কা দিল, এক সিপাহীর পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল এবং সেই ভেঙে যাওয়া দেওয়ালের গর্তের দিকে ছুটল যেখান থেকে রাজমাতা বেরিয়েছিলেন। না, ওদিকে নয়! রাজমাতা চিল্লে উঠলেন। ওটা গোলক ধাঁধা! কিন্তু কাসিম থামল না। সে অন্ধকারের গর্তে লাফিয়ে পড়ল। দরবারে হইচই পড়ে গেল। বাদশাহ, যিনি এখন সুরক্ষিত ছিলেন কিন্তু ঘোরের মধ্যে ছিলেন, তিনি নিজের ঠাকুরমার পায়ে পড়ে গেলেন। দাদি আম্মা, আপনি বেঁচে আছেন? আর এখানে দেওয়ালের পেছনে? রাজমাতা বাদশাহের কান মুলে দিলেন। উঠ নালায়েক, তোর বাবা রাজত্ব ছেড়েছিল আর তুই তাকে চোরদের আড্ডা বানিয়ে দিলি। যদি আমি দেওয়ালের পেছনে লুকিয়ে থাকা গোপন রাস্তাগুলো থেকে নজর না রাখতাম, তবে আজ তোর গলা ওই বহুরূপীর ব্যাগে থাকত। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এতক্ষণে নিঃশ্বাস ঠিক করে নিয়েছিলেন, এগিয়ে এলেন এবং ঝুঁকে সালাম করলেন। রাজমাতার জয় হোক, আপনার লক্ষ্য তো অর্জুনের চেয়েও পাকা। মনে হচ্ছে দেওয়ালের পেছনে থেকে আপনি শুধু টিকটিকি শিকার করেননি। রাজমাতা নিজের ঘাড় ঘোরালেন। এই কণ্ঠস্বর! মোল্লা নাসিরুদ্দিন, তুই এখনও বেঁচে আছিস? আমার মনে হয়েছিল তোর বউ তোকে এতদিনে বিষ দিয়ে দিয়েছে। মোল্লা হাসলেন। চেষ্টা তো রোজই করে হুজুর, কিন্তু আমার কপাল আর আপনার আশীর্বাদ দুই ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। কথার সময় নেই, জুবায়ের গম্ভীর হয়ে বলল। কাসিম ওই সুরঙ্গে গেছে, আমাদের ওকে ধরতে হবে। ও বিপজ্জনক। ওই সুরঙ্গ কোনো সাধারণ রাস্তা নয়, রাজমাতা সতর্ক করলেন। ওটা পাতালে বুখারার রাস্তা, পুরনো শহর যা আজকের বুখারার নিচে গেথে আছে। ওখানে 1000 বছরের পুরনো জাল বিছানো আছে। মোল্লার চোখে জেল্লা চলে এলো। পাতালে বুখারা মানে গল্পের সেই শহর যেখানে বলা হতো যে আলেকজান্ডার দ্য গ্রেট নিজের এক খাজানা লুকিয়ে রেখেছিলেন। খাজানা তো জানি না, রাজমাতা বললেন, কিন্তু মৃত্যু প্রতি কদমে আছে। যদি কাসিম ওখানে গিয়ে থাকে, তবে হয় সে মরবে অথবা সে এমন কিছু জাগিয়ে দেবে যা আমাদের সবার ধ্বংসের কারণ হবে। বাদশাহ নিজের রাজকীয় পোশাক ঝাড়লেন। আমিও যাব। সে আমার অপমান করেছে, আমি নিজেই ওকে ধরব। হুজুর, মোল্লা বললেন, আবেগ ভালো, কিন্তু নিচে অন্ধকার, আর আমার বিশ্বাস যে আপনার অন্ধকারে ভয় লাগে। ছোটবেলায় আপনি প্রদীপ নিভলেই কাঁদতে শুরু করতেন। বাদশার মুখ লাল হয়ে গেল। ওটা ছোটবেলা ছিল মোল্লা, এখন আমি বাদশাহ। জুবায়ের, মশাল তৈরি করো। মোল্লা, তুমি আর আমি আগে চলব। দাদি আম্মা, আপনি মহলের খেয়াল রাখুন। রাজমাতা হুঙ্কার দিলেন। যাও, কিন্তু মনে রেখো, নিচের দুনিয়ায় বাদশার মুদ্রা চলে না, ওখানে শুধু বুদ্ধি চলে, আর ভাগ্যিস মোল্লার কাছে অল্প স্বল্প আছে। 1 ঘণ্টা পর মোল্লা নাসিরুদ্দিন, বাদশাহ, সেনাপতি জুবায়ের এবং 10 জন বাছাই করা সিপাহী সেই ভেঙে যাওয়া দেওয়ালের গর্তের সামনে দাঁড়িয়েছিলেন। মশালের আলোয় সেই রাস্তাটি কোনো রাক্ষসের মুখের মতো লাগছিল। হাওয়া ছিল ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে, যেখানে পচা ফুল আর পুরনো বইয়ের মতো অদ্ভুত গন্ধ আসছিল। মোল্লা সবার আগে কদম বাড়ালেন। সাবধানে হুজুর, এখানকার সিঁড়িগুলো সম্ভবত আপনার প্রপিতামহের আমলের, এবং তিনি হয়তো মেরামতের টাকা দেননি। তারা নিচে নামতে লাগলেন। সিঁড়িগুলো ঘুরপাক খাওয়া ছিল এবং অন্তহীন মনে হচ্ছিল। যেমন যেমন তারা নিচে যাচ্ছিলেন, ওপরের শব্দ কমতে লাগল এবং নিস্তব্ধতা গভীর হতে লাগল। শুধু তাদের পায়ের শব্দ আর মশালের ফরফরানি শোনা যাচ্ছিল। হঠাৎ জুবায়ের থামল। চুপ! সবাই থেমে গেল। সামনে অন্ধকারে জল পড়ার শব্দ আসছিল, টপ টপ টপ। কাসিম? বাদশাহ ফিসফিস করে জিজ্ঞেস করলেন। কোনো জবাব এলো না, কিন্তু মোল্লা মাটিতে কিছু চকচক করতে দেখলেন। তিনি ঝুঁকে সেটি তুললেন। এটি একটি বোতাম ছিল, কাসিমের পোশাকের বোতাম। সে এখানেই আছে, মোল্লা বললেন, এবং সে ভয় পায়নি, বরং সে আমাদের জন্য অপেক্ষা করছে। তারা এগিয়ে গেলেন
এবং একটি বিশাল হলে পৌঁছালেন। এই হলটি পাথর কেটে বানানো হয়েছিল। ছাদ এত উঁচু ছিল যে মশালের আলো সেখানে পৌঁছাচ্ছিল না। হলের মাঝখানে একটি বড় পুকুর ছিল, যার জল একদম কালো এবং শান্ত ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই যে পুকুরের অন্যদিকে 3টি দরজা ছিল, একটি সোনার, একটি রূপর এবং একটি লোহার। এখন আমরা কোন দিকে যাব? জুবায়ের জিজ্ঞেস করল। মোল্লা পুকুরের কিনারে গেলেন। জলে তিনি নিজের ছায়া দেখতে পেলেন না। এটি জল নয়, এটি তেল। আর যদি আমি ভুল না করি তবে কাসিম এখানে আমাদের জন্য কোনো জাল বিছিয়ে রেখেছে। তখনই হলটি কেঁপে উঠল। কাসিমের কণ্ঠস্বর চারপাশ থেকে আসছিল, যেন সে দেওয়ালের ভেতর আছে। স্বাগত বাক্সা সালামাত এবং আমার প্রিয় মোল্লা, পাতালে বুখারাতে আপনাদের স্বাগত। এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য তলোয়ারের নয়, বুদ্ধির প্রয়োজন। সামনে আয় কাপুরুষ! জুবায়ের চিল্লে উঠল। সামনেই আছি, কাসিমের কণ্ঠস্বর এল। এই 3 দরজার মধ্যে শুধু একটিই সঠিক রাস্তা, বাকি দুটো মৃত্যুর মুখে নিয়ে যাবে। আর সঠিক রাস্তা সেটি যা সবচেয়ে কম দামি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তোমাদের কাছে ভাবার জন্য শুধু বালিঘড়ির সময় আছে। হলের কোণে রাখা একটি বিশাল বালিঘড়ি নিজে থেকেই উল্টে গেল। বালি পড়তে লাগল। ধাঁধা! বাদশা ঘাবড়ে গিয়ে বললেন, সবচেয়ে কম দামি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সোনা নয়, সোনা তো দামি, রূপো, লোহা। মোল্লা 3টি দরজাকে মন দিয়ে দেখলেন। সোনার দরজাটি ঝকঝক করছিল, রূপোর দরজাটিতে খোদাই করা ছিল, লোহার দরজাটি জংধরা এবং দেখতে কুৎসিত ছিল। উজির, যাকে বন্দি করে সাথে আনা হয়েছিল কারণ সে রাস্তা বলতে পারত, যদিও সেও কিছুই জানত না, সে বলল, লোহা, লোহা যুদ্ধের জন্য জরুরি। না, মোল্লা মাথা নাড়লেন। কাসিম বলেছে সবচেয়ে কম দামি। বাজারে লোহার দাম সোনার উপর চেয়ে কম, কিন্তু তাকে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বালি দ্রুত পড়ছিল। মোল্লা নিজের পকেট থেকে জলের বোতল বের করলেন এবং এক চুমুক খেলেন। জল, বাতাস, খাবার এই সব জরুরি, কিন্তু দরজাগুলো ধাতুর তৈরি। হঠাৎ মোল্লার নজর লোহার হ্যান্ডেলের ওপর পড়ল। ওই হ্যান্ডেলটি কাঠের তৈরি ছিল, সাধারণ পুরনো কাঠ। কাঠ? কি? জুবায়ের জিজ্ঞেস করল। কাঠের তো কোনো দরজা নেই। না জুবাইর, মোল্লা বোঝালেন। লোহার দরজার হ্যান্ডেলটি দেখো, ওটা কাঠের। এক জমানায় যখন মানুষ ধাতুর ব্যবহার জানত না, তখন কাঠই ছিল তার হাতিয়ার, তার ঘর এবং তার আগুন। সবচেয়ে সস্তা, কিন্তু জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর দেখো, বাকি দুটো দরজায় হ্যান্ডেল নেই। মোল্লা লোহার দরজার দিকে ছুটলেন। থামো মোল্লা, যদি ভুল হয় তবে? বাদশাহ সতর্ক করলেন। তবে আমরা সবাই ইতিহাস হয়ে যাব মোল্লা। মোল্লা হাসি মুখে বললেন এবং কাঠের হ্যান্ডেলটি ঘরালেন। ক্লিক! দরজাটি ক্যাচ ক্যাচ করে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। সঠিক জবাব! কাশিমের কণ্ঠস্বরে এবার বিরক্তি ছিল। কিন্তু এটি তো মাত্র শুরু। তারা লোহার দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। এখন তারা একটি লম্বা সুরঙ্গে ছিলেন, যার দেওয়ালে অদ্ভুত সব ছবি আঁকা ছিল। অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, এমন সব ছবি। এগুলো কি? বাদশাহ ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। এগুলো ইয়াজুজ মাজুজের কিংবদন্তি, মোল্লা বললেন। বলা হয় যে তারা পাতালে বন্দী, কিন্তু ভয় পাবেন না হুজু, এগুলো শুধু ছবি। তখনই সুরঙ্গের মেঝা কাঁপতে লাগল। তারা যে মাটির ওপর দাঁড়িয়েছিলেন তা ধীরে ধীরে নিচে বসে যেতে লাগল। জলদি ভাগো! জুবায়ের চিল্লে উঠল। তারা দৌড়াতে লাগলেন। তাদের পেছনের মেঝে ভেঙে পড়ে যাচ্ছিল এবং নিচে গভীর খাদ ছিল। এটি কাশিমের দ্বিতীয় জাল ছিল। মোল্লা সবার পেছনে ছিলেন। তার আলখাল্লা একটি ধারালো পাথরে আটকে গেল। আরে, আমার বউ বলেছিল আজ নতুন আলখাল্লা পোড়ো না। জুবায়ের পেছনে ঘুরে মোল্লার হাত ধরল এবং তাকে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে পাথরটি খাদে পড়ে গেল। তারা সবাই হাঁপাতে হাঁপাতে সুড়ঙ্গের অন্য প্রান্তে নিরাপদ মাটিতে আছাড় খেয়ে পড়লেন। সামনে আরেকটি হল ছিল, কিন্তু এই হলটি আলাদা ছিল। এটি একটি আয়নার ঘর বা মিরর মেজ ছিল। হাজার হাজার মানুষের সমান মাপের আয়না লাগানো ছিল। সব দিকে মোল্লা, বাদশাহ এবং জুবায়েরের হাজার হাজার ছায়া দেখা যাচ্ছিল। এখন কাশিম কোথায় বাদশাহ? চারদিকে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন। তার মাথা ঘুরছিল। এখানেই কোথাও, মোল্লা বললেন। আয়না মিথ্যে বলে হুজুর, সাবধানে চলুন, না হলে আপনি নিজের ছায়ার সাথেই ধাক্কা খেয়ে নাক ফাটিয়ে বসবেন। হঠাৎ আয়নার মধ্যে আরেকটি ছায়া দেখা গেল। কাশিম। সে হাতে একটা ধনুক বান নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে কোন আয়নার পেছনে ছিল তা বোঝা অসম্ভব ছিল। সব দিকে কাশিমই কাশিম দেখা যাচ্ছিল। আমি তোমাদের দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। সে তীর ছড়ল। সাঁ করে তীরটি বাদশার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে একটি আয়নায় ধাক্কা খেয়ে ভেঙে গেল। ঘেরাও করো! জুবায়ের আদেশ দিল। সিপাহীরা বাদশাহ এবং মোল্লাকে ঘিরে ফেলল। মোল্লা নিজের চোখ বন্ধ করে নিলেন। মোল্লা, তুমি ঘুমাচ্ছ? বাদশাহ চিৎকার করে বললেন। ও আমাদের তীর মারছে।
না হুজুর, আমি দেখছি না, আমি শুনছি, মোল্লা শান্ত স্বরে বললেন। চোখ ধোকা দিতে পারে, কান নয়। আয়না শব্দ বদলাতে পারে না। মোল্লা মনঃসংযোগ করলেন। কাসিমের হাসি, তার পোশাকের খসখসানি। বাঁদিকে তৃতীয় স্তম্ভের পেছনে মোল্লা হঠাৎ চিল্লে উঠলেন। জুবায়ের বিনা চিন্তায় নিজের বল্লমটি সেই দিকে ছুঁড়ে মারল। ছন ছন ছনাক কাঁচ ভাঙার জোরালো শব্দ এলো, এবং তার সাথেই একটি যন্ত্রণাদায়ক চিৎকার, আহ! জুবায়েরের বল্লম সঠিক নিশানায় লেগেছিল, অথবা অন্তত কাসিমের খুব কাছে লেগেছিল। তারা সেই ভাঙা কাঁচের স্তূপের দিকে ছুটলেন। সেখানে রক্তের কয়েক ফোঁটা ছিল, কিন্তু কাসিম আবারও উধাও ছিল। সে আয়নার পেছনে তৈরি একটি গোপন রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিল। সে আহত, জুবায়ের বলল। সে বেশি দূর যেতে পারবে না। তারা গোপন রাস্তায় ঢুকলেন। এখন বাতাসে গরম বাড়তে শুরু করেছিল, এবং একটি অদ্ভুত শব্দ আসছিল, যেন কোনো বিশাল মেশিন চলছে, ধুক ধুক ধুক। তারা একটি বিশাল গুহায় বের হলেন। এখানকার দৃশ্য দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। গুহার মাঝখানে লাভার মতো জলজল করা একটি নদী বয়ে যাচ্ছিল, কিন্তু এটি লাভা ছিল না, এটি ছিল গলানো তামা, কপার। তামার শহরের কিংবদন্তি সত্যি ছিল, এবং সেই নদীর মাঝখানে একটি টাপু বা দ্বীপ ছিল। টাপুর ওপর একটি অদ্ভুত মেশিন রাখা ছিল, বড় বড় চাকা, চেন আর পেন্ডুলাম। এটি একটি ঘড়ির মতো দেখাচ্ছিল, কেয়ামতের ঘড়ি। কাসিম সেই মেশিনের পাশে দাঁড়িয়েছিল। তার একটি হাত রক্তে ভেজা ছিল, কিন্তু অন্য হাতে সে সেই নূর ইলাহি কলসটি ধরেছিল, যা মোল্লার কাছ থেকে চুরি করেছিল। হ্যাঁ, হুড়োহুড়িতে কলসটি মোল্লার কাছ থেকে পড়ে গিয়েছিল, এবং কাসিম তুলে নিয়েছিল। থামো কাসিম, বাদশা চিল্লে উঠলেন। ওখানে কি করছ? কাসিম ঘুরল। তার মুখ এখন যন্ত্রণা এবং পাগলামিতে বিকৃত হয়ে গিয়েছিল। দেখছেন বাদশা, এটি হল বুখারার আসল হৃৎপিণ্ড। এই মেশিনটি পুরো শহরের জলকে নিয়ন্ত্রণ করে। যদি আমি এই কলসটিকে, যা আসলে এই মেশিনের চাবিকাঠি, এই খাজে ভুলভাবে লাগিয়ে দিই, তবে বুখারার নিচের বাঁধ ভেঙে যাবে এবং পুরো শহর ডুবে যাবে। পাগল হয়েও না কাসিম, মোল্লা এগিয়ে এলেন। সমরকন্ধের সুলতান তোমাকে পুরস্কার দেবে, কিন্তু যদি বুখারাই না বাঁচে, তবে তুমি রাজত্ব কার ওপর করবে? আমাকে রাজত্ব করতে হবে না, কাসিম চিল্লে উঠল। আমার মিশন হল ধ্বংস। সমরকন্ধ চায় যে বুখারা না থাকুক। সে কলসটি মেশিনের একটি খাঁজে ঢোকানোর জন্য হাত বাড়াল। মোল্লা এদিক ওদিক দেখলেন। তাদের কাছে কোনো হাতিয়ার ছিল না। জুবায়ের অনেক দূরে ছিল। টাপু পর্যন্ত যাওয়ার জন্য শুধু একটি সরু সেতু ছিল, যার ওপর কাসিম দাঁড়িয়েছিল। মোল্লার মাথা চটপট কাজ করল। কলস, ঝিলিপি, বাঁদর। মোল্লা জোরে আওয়াজ দিলেন, কাসিম, একটি শেষ কথা, তুমি কি জানো ওই কলসটিতে কি আছে? কাসিম থামল। কি, ওতে কি কোনো অভিশাপ আছে? মোল্লা গম্ভীরভাবে বললেন, আমার প্রতিমাহ বলেছিলেন যে যেই ওই কলসটি খুলবে, বিনা পবিত্র মন্ত্র পড়ে তার সব চুল ঝরে যাবে এবং সে চিরকালের জন্য ন্যাড়া হয়ে যাবে, একদম ওই উজিরের মতো। কাসিম না বুঝেই নিজের চুলে হাত বলাল। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। তার নিজের সুন্দর চুলের ওপর খুব অহংকার ছিল। এই এক মুহূর্তের ভুলই যথেষ্ট ছিল। জুবায়ের নিজের কোমর থেকে একটি ছোট খঞ্জর বের করল এবং পুরো শক্তিতে ছুঁড়ে মারল। খঞ্জরটি কাসিমকে নয়, বরং সেই মেশিনের একটি চেনকে লাগল। খট, চেনটি ভেঙে গেল। মেশিনের ভারসাম্য বিগড়ে গেল। টাপুটি কাঁপতে শুরু করল। কাসিমের পা পিছলে গেল। সে মেশিনের ওপর পড়ে গেল। কলসটি তার হাত থেকে ছুটে হাওয়ায় লাফিয়ে উঠল। কলস! বাদশাহ চিল্লে উঠলেন। মোল্লা নিজের প্রাণের পরোয়া না করে সেই সরু সেতুর ওপর দৌড় লাগালেন। কলসটি গলানো তামার নদীতে পড়তেই যাচ্ছিল। মোল্লা এক লাফে ঝাঁপ দিলেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের মতো তিনি হাওয়ায় ডাইভ মারলেন। তার দুই হাত কলসটির ওপর শক্ত করে চেপে বসল, কিন্তু তার শরীর সেতু থেকে বাইরে ঝুলে গেল। তিনি তামার নদীর ঠিক ওপরে ঝুলছিলেন। গরমে তার মুখ পুড়ে যাচ্ছিল। মোল্লা! জুবায়ের ছুটল এবং সে মোল্লার পা ধরে ফেলল। অনেক কষ্টে জুবায়ের মোল্লাকে ওপরে টেনে তুলল। মোল্লা হাঁপাচ্ছিলেন, কিন্তু কলসটি তার বুকের সাথে লেপটে ছিল। বেঁচে গেলাম। আমার বউ আমাকে মেরে ফেলত যদি আমি গলে যেতাম। সে পরিষ্কার করা একদম পছন্দ করে না। ওদিকে কাসিম মেশিনের গিয়ারগুলোর মধ্যে আটকে গিয়েছিল। মেশিন থেমে গিয়েছিল। কাসিম জ্ঞান হারিয়েছিল। একে গ্রেপ্তার করো, বাদশাহ আদেশ দিলেন। সিপাহীরা কাসিমকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। এখন সব শান্ত ছিল। মেশিন বন্ধ হয়ে গিয়েছিল। তামার নদী ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল। বাদশাহ মোল্লার হাত থেকে কলসটি নিলেন। তুমি আজ শুধু আমার নয়, পুরো বুখারার প্রাণ বাঁচিয়েছ। মোল্লা, চাও কি? মোল্লা নিজের পাগড়ি ঠিক করলেন, যা এখন ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল।
হুজুর, শুধু একটি গরম হামাম, একটি নতুন পাগড়ি এবং গফুর হালুইয়ের দোকানে 1 মাস পর্যন্ত বিনামূল্যে জিলিপি খাওয়ার রাজকীয় ফরমান। বাদশাহ হাসলেন। মঞ্জুর। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। যখন তারা ফিরে যাওয়ার জন্য ঘুরলেন, তখন মোল্লার নজর সেই মেশিনের পেছনে একটি ছোট তামার ফলকের ওপর পড়ল। ওতে কিছু লেখা ছিল। মোল্লা ধুলো পরিষ্কার করলেন এবং পড়লেন, এটি জলের মেশিন নয়, এটি সময়ের চাকা, একে কখনো চালু করো না। মোল্লার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাসিম বলেছিল এটি জলের জন্য। এর মানে কাসিমও সত্যিটা জানত না। আর যদি এই মেশিন সময়ের চাকা হয়, তবে এখন যে চেনটি ছিঁড়েছে সেটি কি করল? হঠাৎ গুহাটি কাঁপতে লাগল, কিন্তু এবার এটি ভূমিকম্প ছিল না, এটি অন্য কিছু ছিল। তাদের চারপাশের হাওয়া বদলাতে শুরু করল, মশালের আলো অদ্ভুত সবুজ হয়ে গেল, দেওয়ালে আঁকা ছবিগুলো নড়াচড়া করতে লাগল। এটি কি হচ্ছে? জুবায়ের তলোয়ার বের করল। মোল্লা ঘাবড়ে গিয়ে বাদশার দিকে তাকালেন। বাদশার মুখ ঝপসা হয়ে যাচ্ছিল, জুবাইরের শরীর স্বচ্ছ হয়ে যাচ্ছিল। আমরা কিছু একটা ওলটপালট করে দিয়েছি, মোল্লা চিল্লে উঠলেন। ওই ভাঙা চেইনটি সময়ের প্রবাহকে বিগড়ে দিয়েছে। হঠাৎ একটি তীব্র আলো হলো, এত তীব্র যে সবার চোখ ধাঁধিয়ে গেল। যখন আলো কমল, মোল্লা চোখ খুললেন। তিনি গুহায় ছিলেন না। তামার নদী গায়েব ছিল। বাদশাহ, জুবায়ের, সিপাহী সবাই গায়েব ছিল। মোল্লা একা দাঁড়িয়েছিলেন। কিন্তু কোথায়? তিনি একটি বাজারের মাঝখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু এটি বুখারার বাজার ছিল না। মানুষ অদ্ভুত পোশাক পরেছিল, তাদের হাতে অদ্ভুত সব চকচকে ইট, স্মার্টফোন ছিল, যেগুলোর ওপর তারা আঙুল বোলাচ্ছিল। হাওয়ায় ঘোড়ার বদলে লোহার বাক্স অর্থাৎ গাড়ি ছিল, যে গাড়িগুলো দৌড়াচ্ছিল, যা কোনো বলদ ছাড়াই চলছিল। মোল্লা এক লোককে থামালেন। এ ভাই, এটি কোন শহর, আর আমার গাধা কোথায়? লোকটি নিজের কানে লাগানো সাদা ডিব্বা ইয়ারবাড বের করল এবং মোল্লাকে ওপর নিচ করে দেখল। ফিল্মের শুটিং আগে চলছে চাচা, সাইডে সরুন। মোল্লা স্তম্ভিত হয়ে গেলেন। ইয়া খোদা! মোল্লা নিজের মাথা চেপে ধরলেন। আমি কোথায় চলে এলাম, বা আমি কখন চলে এলাম? তখনই একটি বড় স্ক্রিনের ওপর মোল্লার নজর পড়ল। ওতে একটি তারিখ লেখা ছিল, 4 ডিসেম্বর 2025। মোল্লা নাসিরুদ্দিন 13th সেঞ্চুরির সবচেয়ে বুদ্ধিমান মানুষ এখন 21st সেঞ্চুরির কংক্রিটের জঙ্গলে একা ছিলেন। আর সবচেয়ে বড় বিপদ, তার পকেটে 1 ফুটি কড়িও ছিল না। আর তিনি জানতেনও না যে ওয়াইফাই কোন আপদ। কিন্তু তখনই ভিড়ের মধ্যে তিনি একটি মুখ দেখতে পেলেন। এমন একটি মুখ যা তিনি কখনো ভুলতে পারতেন না। সেই একই উজির, কিন্তু এই জমানার পোশাকে, স্যুট বুটে। সে একটি কালো রঙের চকচকে গাড়ি থেকে নামছিল এবং মানুষ তাকে মিস্টার মিনিস্টার বলছিল। মোল্লার চোখে আবার সেই পুরনো জেল্লা ফিরে এলো। তো শয়তানও সময় ভ্রমণ করে ফেলেছে, খেলা তো এবার শুরু হলো। মোল্লা নাসিরুদ্দিন 2025-এর আধুনিক শহরের ট্রাফিকের মাঝে ভেসে আছেন। এক পুলিশ কর্মী তার চালান কাটতে আসছে, কারণ তার কাছে গাধার লাইসেন্স নেই। আর ওদিকে উজির আজকের জামানার এক বড় নেতা হয়ে বসেছে, যে প্রাচীন হাতিয়ার পাচার করছে। কি মোল্লা ইন্টারনেট ছাড়াই উজিরকে হারাতে পারবেন? সময় বদলে গেছে, কিন্তু কি মোল্লার বুদ্ধি 21 শতাব্দীর প্রযুক্তির উপর ভারী পড়বে? জানার জন্য পড়তে থাকুন কর্মা স্টোরিজ। আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যে ট্রাফিক সিগন্যালের লাল বাতি দেখে থামার বদলে তাকে অশুভ নজরের রাক্ষস ভেবে তার ওপর ছুটি ছুঁড়ে মারে? 2025-এর কংক্রিটের জঙ্গলে আপনাদের স্বাগতম, যেখানে মোল্লা নাসিরুদ্দিন এসে হাজির হয়েছেন। পকেটে ফুটি করি নেই, হাতে তলোয়ারের বদলে শুধু বুদ্ধি, আর সামনে পুরো দুনিয়াটাই পাগলখানা হয়ে গেছে। যে উজিরকে তিনি শতাব্দীকাল আগে ফেলে এসেছিলেন, সে এখন এই নতুন যুগের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়ে উঠেছে। এবার লড়াই সিপাহী আর চোরের নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মোল্লার ইন্টেলিজেন্সের মধ্যে। কি মোল্লা স্মার্টফোন এবং সিসিটিভি ক্যামেরার জাল ছিঁড়তে পারবেন, নাকি তাকে পাগল ভেবে চিরকালের জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে? গল্প এখন সেই পর্যায়ে যেখানে সত্য আর মিথ্যার বিচার স্ক্রিনের ওপর হয়। সময়ের সেই সবুজ ঝড় থেমে গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন চোখ খুললেন তো নিজেকে এমন এক জায়গায় পেলেন যা নরকের চেয়ে কম লাগছিল না, যদিও সাজসজ্জা স্বর্গের মতো ছিল। তার চারদিকে লোহার বিশাল সব ডিব্বা, গাড়িগুলো চিৎকার করছিল, বাতাসে ধোঁয়া আর পেট্রোলের গন্ধ ছিল। আকাশ চিরে থাকা কাঁচের ইমারতগুলো এত উঁচু ছিল যে মোল্লার মনে হলো হয়তো মানুষ এখন মেঘের ওপর কবজা করে ফেলেছে। মোল্লা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার পুরনো ছেঁড়া শেরওয়ানি এবং অদ্ভুত পাগড়ি দেখে মানুষ নিজের গাড়ির কাঁচ নামিয়ে তাকে অবাক হয়ে দেখছিল। স্মরণ তাও, মরার ইচ্ছা আছে নাকি?
একটি হলুদ আর কালো রঙের গাড়ি, অটোরিকশা, মোল্লার পাশে এসে ব্রেক মারল এবং চিল্লে উঠল, তাও ভাই, তুমি এই ছোট হলুদ বাক্সের ভেতর কিভাবে ঢুকলে? আর এই বাক্সটি কোন জানোয়ার দিয়ে চলে? আমি তো আগে কোনো গাধা বা ঘোড়া দেখতে পাচ্ছি না। অটোওয়ালা নিজের কপালে হাত দিয়ে বলল, মনে হচ্ছে আজ সকাল সকাল কোনো পাগল জুটে গেছে। হট সামনে থেকে, না হলে পুলিশ চলে আসবে। পুলিশ শব্দটি মোল্লার জন্য পরিচিত ছিল। জুবায়েরের সিপাহীদের কথা মনে পড়ে গেল। মোল্লা ভাবলেন, এখানকার পুলিশও হয়তো তেমনই হবে। তিনি ফুটপাতের দিকে ছুটলেন, কিন্তু তার পা কোনো কলার খোসায় নয়, বরং একটি প্লাস্টিকের বোতলের উপর পড়ল এবং তিনি পিছলে পড়তে পড়তে বাঁচলেন। অদ্ভুত জায়গা, মোল্লা বিড়বিড় করলেন। মাটিও পাথরের, কিন্তু তাতে ঘাস নয়, আবর্জনা জন্মায়। তখনই সামনে একটি বড় স্ক্রিনে, বিলবোর্ড, একটি ভিডিও চলতে লাগল। ওতে এক লোক নাচছিল এবং মানুষ তাকে দেখছিল। মোল্লা ভয় পেয়ে গেলেন। আরে বাপরে, ওই দেওয়ালের ভেতর মানুষ বন্দী আছে, ওকে বাইরে বের করো। পাশ দিয়ে যাওয়া এক কলেজ পড়ুয়া ছেলে মোল্লার কথা শুনল এবং হেসে ফেলল। তার কানে সাদা রঙের কাঠি, ইয়ারবাড ছিল। আঙ্কেল, আপনি কি প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছেন? ছেলেটি নিজের ফোন বের করে মোল্লার রেকর্ডিং শুরু করে দিল। আপনার গেটআপ তো খুব সলিড, একদম আসল মোল্লা নাসিরুদ্দিন মনে হচ্ছে। মোল্লা সেই ছেলের হাতে সেই চকচকে কাঁচের টিকরোটি দেখলেন। ওতে মোল্লা নিজেরই মুখ দেখতে পেলেন। এই জাদুকরি আয়না তোমার কাছে কোথা থেকে এলো? মোল্লা ছেলের হাত ধরে ফেললেন। তুমি কি কোনো জাদুকরের সাগরেদ? ছেলের নাম ছিল রোহন। তার মনে হলো যে এটি কোনো ম্যাথড অ্যাক্টর যে নিজের চরিত্রে পুরোপুরি ঢুকে গেছে। রোহানের মজা লাগতে শুরু করল। হ্যাঁ বাবা, আমি জাদুকর, এটি অ্যাপেলের জাদু। অ্যাপেলের জাদু? মোল্লা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমাদের জামানায় অ্যাপেল শুধু খাওয়া হতো, তাদের সাথে কথা বলা হতো না। মোল্লার খিদে পেয়েছিল। তিনি নিজের পকেট হাতড়ালেন এবং একটি সোনার মুদ্রা বের করলেন, যার ওপর বুখারার বাদশাহার মোহর ছিল। ব্যাটা জাদুকর, মোল্লা রোহনকে বললেন, আমার কিছু খাওয়ার দরকার। এই মুদ্রা কি তোমার এই লোহার জঙ্গলে চলবে? রোহন মুদ্রাটি হাতে নিল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে ইতিহাসের ছাত্র ছিল। এটি তো আসল মনে হচ্ছে। ১৩০০ শতাব্দীর গোল্ড কয়েন। আঙ্কেল, এটি আপনি কোথায় পেলেন? আমার পকেটেই ছিল। এখন বলো, জিলিপি কোথায় মিলবে? রোহন বুঝে গেল যে এই লোক হয় খুব বড় চোর, না হলে সত্যি এর মাথা বিগড়ে গেছে। কিন্তু সোনার মুদ্রাটি আসল ছিল। রোহন ভাবল যে একে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে একটু জানা যাক যে ঘটনাটা কি। চলুন আঙ্কেল, আমি আপনাকে জিলিপি খাওয়াই। আমার নাম রোহন। আর আমি মোল্লা নাসিরুদ্দিন, মোল্লা বুক ফুলিয়ে বললেন। রোহন মোল্লাকে পাশের একটি আধুনিক ক্যাফেতে নিয়ে গেল। মোল্লা কাচের স্বয়ংক্রিয় দরজা দেখে থমকে গেলেন। যেমনই তারা কাছে গেলেন, দরজা খুলে গেল। মোল্লা পিছিয়ে এলেন। থামো, মোল্লা বললেন, এই দরজাটি আমাকে খাওয়ার জন্য মুখ খুলছে। রোহান হাসতে হাসতে তাকে টেনে নিল। না বাবা, এটি সেন্সার, আসুন। ভেতরে এসির ঠান্ডা ছিল। মোল্লা চারদিকে দেখলেন। মানুষ একে অপরের সাথে কথা বলার বদলে নিজেদের হাতে ধরা ছোট বাক্সগুলোর দিকে তাকিয়েছিল। এখানে সবাই চুপচাপ গেল? মোল্লা জিজ্ঞেস করলেন। কারো কি জানাজা বেরিয়েছে? না, সবাই অনলাইন আছে, রোহন বলল। সে মোল্লার জন্য বার্গার আর কোক অর্ডার করল। মোল্লা বার্গারটি হাতে নিলেন। এটি কি? দুটো রুটির মাঝখানে কেউ নিজের জুতো রেখে দিয়েছে নাকি? এটি বার্গার, খান, রোহন বলল। মোল্লা এক কামড় দিলেন। স্বাদ অদ্ভুত ছিল, কিন্তু খিদে ছিল প্রচণ্ড। কোকের এক চুমুক দিতেই মোল্লার ঢেকুর এলো এবং নাকে বুদবুদ উঠল। আরে, এই জল তো কামড়ায়, এতে কি পিঁপড়ে মেশানো আছে? রোহন এখন নিজের হাসি আর আটকাতে পারছিল না। কিন্তু তখনই ক্যাফেতে লাগানো টিভিতে নিউজ চলতে লাগল। ব্রেকিং নিউজ, দেশের নামকরা শিল্পপতি এবং হবু প্রধানমন্ত্রী পদপ্রার্থী মিস্টার ভি সিং আজ বিকেলে একটি ঐতিহাসিক মিউজিয়াম উদ্বোধন করবেন। দাবি করা হচ্ছে যে তার কাছে এমন এক প্রাচীন কলস আছে যা ভবিষ্যৎ বদলে দিতে পারে। মোল্লার নজর টিভি স্ক্রিনে আটকে গেল। স্ক্রিনে মিস্টার ভি সিংহের মুখ দেখানো হচ্ছিল। সে স্যুট বুটে ছিল, চোখে তালো চশমা ছিল, কিন্তু মোল্লা সেই হাসি কখনো ভুলতে পারতেন না। উজির, মোল্লা নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। ওই দুষ্টু উজির এখানেও চলে এসেছে। রোহন টিভি দেখল। আপনি বিজয় সিংকে চেনেন? তিনি তো দেশের সবচেয়ে ধনী মানুষ, টেকনোলজি কিং বলা হয় তাকে। টেকনোলজি নয়, ধোকাবাজির কিং ওটা, মোল্লার রাগের মাথায় বললেন। ওর নাম উজির, এবং ও যে কলসটি দেখাচ্ছে ওটা নূরি ইলাহি। যদি সে ওটার ব্যবহার করে তবে সে শুধু ভবিষ্যৎ বদলাবে না, সে অতীতকেও মুছে দেবে। মোল্লা সব বুঝে গেলেন। সময় ভ্রমণের সময় উজির বা তার আত্মা এখানেও চলে এসেছিল।
কিন্তু যেহেতু উজির চালাক ছিল, সে এই দুনিয়ার আদব কায়দা শিখে নিয়েছিল এবং নিজের পুরনো সম্পদ, যা হয়তো সে কোথাও লুকিয়ে রেখেছিল, তা ব্যবহার করে এখানকার ধনী ব্যক্তি হয়ে বসেছিল। আর এখন সে সেই মেশিনটিকে আবার শুরু করতে চাচ্ছিল। আমাকে ওর কাছে যেতে হবে, মোল্লা বললেন। অসম্ভব, রোহন বলল। ওদের নিরাপত্তা দুর্ভেদ্য, পাখিও ডানা ঝাপটাতে পারবে না। মোল্লা হাসলেন। ব্যাটা, যেখানে পাখি ডানা ঝাপটাতে পারে না, সেখানে মোল্লা নিজের গাধার সাথে ঢুকে পড়ে। শুধু আমার একটি গাধা চাই আর তোমার সাহায্য। রোহন রোমাঞ্চ আর কৌতূহলের মিশ্রণে ভেসে গিয়েছিল। সে মোল্লাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। ভি সিং ওরফে উজিরের সদর দপ্তর শহরের সবচেয়ে উঁচু ইমারত দ্য শিখারে ছিল। এটি কাঁচ আর স্টিলের তৈরি একটি কেল্লা ছিল। উজির নিজের বিলাসবহুল কেবিনে বসেছিল। তার সামনে একটি বিশাল ডেস্ক ছিল, যেখানে অনেকগুলো কম্পিউটারের স্ক্রিন ছিল। একটি স্ক্রিনে মোল্লা নাসিরুদ্দিনের ছবি ছিল, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। উজির নিজের দামি উইস্কির এক চুমুক দিল। তো তুমিও এসেই গেলে, পুরনো বন্ধু। আমি জানতাম যে সময়ের ঘূর্ণিঝড় তোমাকেও এখানে ফেলবে, কিন্তু এইবার নিয়মগুলো আমার। উজির নিজের চিফ সিকিউরিটি অফিসারকে ডাকল। শোনো, এই বৃদ্ধ লোকটি শহরে ঘুরে বেড়াচ্ছে, একে মেরো না, একে আমার কাছে নিয়ে এসো। আমার ওর মাথার দরকার। ওই কলসিটির শেষ তালা খোলার পাসওয়ার্ড শুধু ওর কাছেই থাকতে পারে। ইতিমধ্যে মুল্লা এবং রোহন একটি পরিকল্পনা করছিল। মুল্লা রোহনের বাড়িতে আধুনিক দুনিয়ার একটি ক্র্যাশ কোর্স নিলেন। তিনি শিখলেন ক্রেডিট কার্ড কি, জাদুকরি প্লাস্টিক, ইন্টারনেট কি, হাওয়ায় উড়ন্ত খবর, এবং সবচেয়ে জরুরি সেলফি কি। তো মানুষ নিজেরই ছবি তুলে খুশি হয়? মুল্লা মাথা নাড়লেন। আমাদের জমানায় একে আত্মমুগ্ধতার রোগ বলা হতো, এখানে একে ফ্যাশন বলে। পরিকল্পনাটি ছিল এই: আজ রাতে উজির এক গ্র্যান্ড পার্টি দিচ্ছে। মুল্লা সেখানে এক বিদেশি আধ্যাত্মিক গুরু সেজে যাবেন। রোহন তার কলেজের ড্রামা গ্রুপ থেকে কিছু পোশাক আর নকল দাড়ি, মুল্লার নিজের দাড়ি আসল ছিল কিন্তু সেটাকে একটু রং করা হলো, জোগাড় করল। মুল্লা এখন বাবা বুম বুম হয়ে উঠেছেন। দ্য শিখরের ব্যাঙ্কোয়েট হলে শহরের ধনী ব্যক্তিরা জমেছিলেন। বিজয় সিংহ স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বিজয় সিংহ মাইকে বলল, আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। তখনই হলের দরজা খুলল এবং মুল্লা নাসিরুদ্দিন বাবা বুম বুমের বেশে প্রবেশ করলেন। রোহন তার শিষ্য হয়ে সাথে ছিল। মুল্লা হাতে একটি টয়লেট ব্রাশ ধরে রেখেছিলেন, যেটিকে তিনি সোনার রং দিয়ে রং করেছিলেন এবং রাজদণ্ডের মতো ধরেছিলেন। নিরাপত্তা রক্ষীরা তাদের আটকাল। থামুন, ইনভাইটেশন কার্ড কোথায়? মুল্লা নিরাপত্তা রক্ষীকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং গম্ভীর আওয়াজে বললেন, মূর্খ প্রাণী, আমি হিমালয়ের সেই চূড়া থেকে এসেছি যা গুগল ম্যাপেও দেখা যায় না। আমার নিয়ন্ত্রণে নয়, মহাকাশের অনুমতি প্রয়োজন হয়। তুমি কি চাও যে আমি তোমাকে একটি ব্যাঙে বদলে দিই? মুল্লা নিজের গোল্ডেন টয়লেট ব্রাশ হাওয়ায় ঘোরালেন। নিরাপত্তারক্ষী যে অন্ধবিশ্বাসী ছিল, সে ঘাবড়ে গেল। সে মুল্লাকে ভেতরে যেতে দিল। হলে পৌঁছতেই মুল্লা দেখলেন যে উজির একটি কাঁচের বক্সে সেই কলসিটিকে প্রদর্শন করছিল, কিন্তু কলসিটি অসম্পূর্ণ মনে হচ্ছিল। মুল্লা ভিড় চিরে সোজা স্টেজের কাছে পৌঁছলেন। বিজয় সিংহ, মুল্লা নিজের আসল গলায় ডাক দিলেন, না চুরির না মিথ্যের। হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। বিজয় সিংহ মুল্লাকে দেখল এবং হাসল। স্বাগত বাবা, বিজয় সিংহ ব্যঙ্গ করল। আমি তোমারই অপেক্ষা করছিলাম। সে ইশারা করল। হঠাৎ ছাদ থেকে একটি লোহার খাঁচা নিচে পড়ল এবং মুল্লা ও রোহন ওটার ভেতর বন্দী হয়ে গেলেন। ভিড় হাততালি দিল। তাদের মনে হল এটি কোনো জাদুর শো। বেয়াকুফ মানুষ, মোল্লা ভিড় দেখে বললেন। এদের খাঁচায় বন্দি সিংহ আর মানুষের মধ্যে কোনো তফাত নজরে আসে না, শুধু তামাশা চায়। বিজয় সিংহ খাঁচার কাছে এলো। মোল্লা, এটি 2025, এখানে বুদ্ধির চেয়ে বেশি অ্যালগরিদম চলে। এই কলসটিকে সক্রিয় করার জন্য আমার তোমার বায়োমেট্রিক স্ক্যানের প্রয়োজন ছিল, তোমার চোখের মনির স্ক্যান। সে একটি লেজার মেশিন মোল্লার চোখের দিকে তাক করল। বিপ বিপ, স্ক্যান পুরো হল। কাঁচির বক্সে রাখা কলসটিতে হঠাৎ আলো জ্বলে উঠল। ওটি সক্রিয় হয়ে গেল। এখন বিজয় সিংহ ঘোষণা করল, আমি ইতিহাসকে নতুন করে লিখব। আমি ফিরে গিয়ে বুখারার সুলতান হব, আর তুমি এখানেই এই খাঁচায় পৌঁছবে। বিজয় সিংহ কলসটি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে ইমারতের ছাদের দিকে এগিয়ে গেল যেখানে তার ব্যক্তিগত হেলিকপ্টার দাঁড়িয়েছিল। তাকে শহরের বাইরে সেই জায়গায় যেতে হতো যেখানে সে সময় মেশিনটি লুকিয়ে রেখেছিল। এখন আমরা কি করব? রোহান ঘাবড়ে গেল। আমরা ফেঁসে গেছি। মোল্লা খাঁচার শিকগুলো দেখলেন। রোহান বেটা,
তুমি বলেছিলে যে এই ইমারতটি পুরোপুরি স্মার্ট, মানে সবকিছু কম্পিউটার দিয়ে চলে। হ্যাঁ, রোহান বলল। তো তুমি কি এই ইমারতটিকে পাগল করতে পারো? মোল্লা জিজ্ঞেস করলেন। মানে যদি আমি তোমাকে ওই সোনার মুদ্রাটি দিই, তবে কি তুমি ওটাকে ওই ইলেকট্রনিক তালার সার্কিটে ফাঁসিয়ে দিতে পারো? রোহান বুঝে গেল, খাঁচার তালাটি ইলেকট্রনিক ছিল। রোহান নিজের পকেট থেকে একটি পেন বের করল, ওটি খুলল এবং মোল্লার দেওয়া মুদ্রাটি তালার প্যানেলের কাছে নিয়ে গিয়ে শর্ট সার্কিট করার চেষ্টা করল। ফুলকি বেরোল। ইমারতের ফায়ার অ্যালার্ম বেজে উঠল। হুট হুট হুট। জলের ফোয়ারা চালু হয়ে গেল। পুরো পার্টিতে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ দৌড়াতে লাগল। এই গোলমালের মধ্যে খাঁচার দরজা খুলে গেল। ভাগো! মোল্লা চিল্লে উঠলেন। তারা লিফটের দিকে ছুটলেন, কিন্তু লিফট বন্ধ করে দেওয়া হয়েছিল। সিঁড়ি! মোল্লা বললেন, আমার হাঁটু আজ আমাকে খুব অভিশাপ দেবে। তারা ৫০ তলা নিচে নয়, বরং ছাদের দিকে ছুটলেন। মোল্লা জানতেন যে উজির হেলিকপ্টারে পালাবে। যখন মোল্লা আর রোহন ছাদে পৌঁছালেন, হেলিকপ্টারের পাখাগুলো ঘুরতে শুরু করেছিল। হাওয়া এত জোরে ছিল যে মোল্লার পাগড়ি উড়ে গিয়ে দূরে পড়ল। থামো উজির! মোল্লা হাওয়ার শব্দের মাঝে চিল্লে উঠলেন। উজির হেলিকপ্টারের ভেতর বসেছিল। সে মোল্লাকে দেখল এবং হাত নেড়ে বিদায় জানাল। হেলিকপ্টার মাটি ছাড়তে শুরু করল। মোল্লা এদিক ওদিক দেখলেন। ছাদে পরিষ্কার করার একটি মেশিনের উইন্ডো ওয়াশার ট্রলির দড়ি ঝুলছিল। মোল্লা বিনা চিন্তায় দড়ির একটি মাথা ধরলেন এবং দৌড়ে হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ারের উপর ঝাঁপ দিলেন। আঙ্কেল! রোহন চিল্লে উঠল। মোল্লা হেলিকপ্টারের নিচে ঝুলে পড়লেন। হেলিকপ্টার হাওয়ায় ওপরের দিকে উঠল এবং শহরের আলোর ওপর দিয়ে উড়তে শুরু করল। মোল্লা হাওয়ায় দুলছিলেন। নিচের চকচকে শহরটি কোনো তারার চাদরের মতো মনে হচ্ছিল। ইয়া খোদা! মোল্লা চোখ বন্ধ করে নিলেন। যদি আমি বেঁচে যাই, তবে কসম খাচ্ছি কখনো কোনো পাখির রসিকতা উড়াব না। ওরা খুব ভয়ানক। হেলিকপ্টারের ভেতর উজির জানত না যে মোল্লার নিচে ঝুলে আছেন। সেটার পাইলটকে বলছিল, সোজা পুরনো ধ্বংসস্তূপের দিকে চালো। শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল। ওখানে একটি বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরির নিচে উজির নিচের গবেষণাগার তৈরি করে রেখেছিল। হেলিকপ্টার নিচে নামল। মোল্লা মাটি থেকে কয়েক ফুট ওপরেই ঝাঁপ দিলেন এবং ঝোপের ভেতর গড়াগড়ি খেললেন। তার হাড়ে হাড়ে ব্যথা হচ্ছিল, কিন্তু সাহস ছিল অটুট। উজির এবং তার গার্ডরা ফ্যাক্টরির ভেতর চলে গেল। মোল্লা চোরের মতো তাদের পিছু নিলেন। ভেতরের দৃশ্য দেখে মোল্লার চোখ ধাঁধিয়ে গেল। এটি কোনো ফ্যাক্টরি নয়, বরং ভবিষ্যতের দুনিয়া ছিল। ওখানে মানুষ কম আর মেশিন বেশি ছিল। অদ্ভুত ধরনের লোহার মানুষ, রোবট, বাক্স তুলছিল। উজির একটি বিশাল ধাতব দরজার সামনে দাঁড়িয়েছিল। স্ক্যান পুরো হয়েছে, একটি যান্ত্রিক আওয়াজ এলো। দরজা খুলে গেল। মোল্লাও কোনোভাবে একটি রোবটের পেছনে লুকিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে একটি অনেক বড় হল ছিল, যার মাঝখানে সেই একই সময় মেশিনটি ছিল, যেটি মোল্লা পাতালে বুখারায় দেখেছিলেন, কিন্তু একে আধুনিক তার এবং কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। উজির কলসটি মেশিনের স্লটে লাগালো। সিস্টেম তৈরি, ইতিহাস রিসেট হতে 10 মিনিট বাকি। উজির হাসতে শুরু করল। বিদায় 2025 এবং বিদায় মোল্লা। তখনই মোল্লা বাইরে বেরিয়ে এলেন। এত তাড়াতাড়ি বিদায় বলো না বন্ধু, এখনো তো চাও খাওয়া হয়নি। উজি চমকে গেল। তুমি এখানে কিভাবে পৌঁছালে? আল্লাহর ইচ্ছা আর তোমার খারাপ সিকিউরিটির কারণে, মোল্লা বললেন। উজির হাততালি দিল। 4টে রোবট মোল্লাকে ঘিরে ফেলল। এগুলো ছিল লড়াকু রোবট, তাদের চোখে লাল বাতি জ্বলছিল। এদের শেষ করো, উজির আদেশ দিল। রোবটগুলো মোল্লার দিকে এগোলো। মোল্লার কাছে কোনো হাতিয়ার ছিল না। থামো, মোল্লা রোবটদের বললেন। রোবটগুলো থামল না, তারা মেশিন ছিল, কথা শুনত না। মোল্লার মাথা বিদ্যুতের মতো কাজ করল। রোবট লজিক বা তর্কের ওপর চলে। আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই মোল্লা, চিল্লে উঠলেন। যদি তোমরা আমাকে মারো, তবে তোমরা তোমাদের প্রোগ্রামের পালন করবে, কিন্তু যদি আমার মরে যাওয়া তোমাদের প্রোগ্রামে লেখা থাকে, তবে তার মানে হলো তোমাদের প্রোগ্রাম একজন হত্যাকারী, আর হত্যাকারী হওয়া বেআইনি, আর তোমাদের প্রধান নির্দেশ হলো আইন পালন করা। তো বলো, তোমরা এখন কি করবে? এটি একটি বিরোধাভাস বা প্যারাডক্স ছিল। রোবটগুলোর প্রসেসর আটকে গেল। তারা থেমে গেল এবং তাদের মাথা থেকে ধোঁয়া বেরোতে লাগল। এরর, এরর, এরর! উজির চিৎকার করল, এদের বকবকানি শুনো না, একে মারো! কিন্তু রোবটগুলো অচল হয়ে গিয়েছিল। মোল্লা একটি রোবটকে ধাক্কা দিলেন। সেটি অন্য একটির ওপর পড়ল এবং তাসের ঘরের মতো 4টিই পড়ে গেল। মোল্লা যন্ত্রের মতো দৌড়ালেন। উজির নিজের পকেট থেকে একটি লেজার বন্দুক বের করল। অনেক হয়েছে খেলা,
উজির গুলি ছড়ল। লেজারের রশ্মি মোল্লার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল এবং পেছনে রাখা একটি রাসায়নিক ট্যাঙ্কে গিয়ে লাগল। বিস্ফোরণ ঘটল, গ্যাস লিক হতে শুরু করল, উজিরের কাশি আসতে লাগল। মোল্লা নিজের নাকে কাপড় বাঁধলেন এবং উজিরের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। একদিকে আধুনিক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ, অন্যদিকে ১৩০০ শতাব্দীর বৃদ্ধ মোল্লা। উজির শক্তিশালী ছিল, কিন্তু মোল্লার কাছে কুস্তির এমন সব কৌশল ছিল যা তিনি ছোটবেলায় আখড়ায় শিখেছিলেন। মোল্লা উজিরের পা ধরলেন এবং তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিলেন। উজিরের মাথা যন্ত্রের নিয়ন্ত্রণ প্যানেলে গিয়ে ধাক্কা খেল। সংকেত বেজে উঠল, সময় ও স্থানের স্থানাঙ্ক বদলে গিয়েছে। কম্পিউটার বলল, গন্তব্য অজানা। যন্ত্রটি দ্রুত ঘুরতে লাগল। একটি ভয়াবহ ঘূর্ণি তৈরি হতে লাগল, যা চারপাশের সবকিছুকে নিজের দিকে টেনে নিচ্ছিল। মূর্খ উজির চিৎকার করে বলল, তুমি এ কি করলে? এখন না আমরা এখানে থাকব না ওখানে। মোল্লা যন্ত্র থেকে কলসটি বের করার চেষ্টা করলেন। আমি এটাকে বন্ধ করে দেব, কিন্তু যন্ত্রের আকর্ষণ বল খুব তীব্র ছিল। মোল্লা এবং উজির দুজনেই বাতাসে ভেসে উঠলেন। তারা যন্ত্রের ভেতরে টেনে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কারখানার ছাদ ভেঙে পড়ল এবং রোহন, যে পুলিশ নিয়ে এসেছিল, যদিও সে জানত না সে কিভাবে এলো, নিচে দেখল। কাকু! রোহন চিৎকার করল। মোল্লা বাতাসে ভাসতে ভাসতে নিজের সেই সোনার মুদ্রাটি রোহনের দিকে ছুড়ে দিলেন। এটা রেখে দাও বাবা, এটা আমার স্মৃতি। আর পরের মুহূর্তেই একটি তীব্র আলোর ঝলকানি হল। মোল্লা, উজির এবং সেই কলস সব গায়েব হয়ে গেল। কারখানায় নিস্তব্ধতা ছেয়ে গেল, শুধু পুলিশের সাইরেনের আওয়াজ আসছিল। মোল্লা এবং উজির একটি রং-বেরঙের সুড়ঙ্গের ভেতর দিয়ে পড়ছিলেন। এটি ছিল সময়ের এক মহাজাগতিক সুড়ঙ্গ। তাদের চারপাশে শতাব্দী পার হচ্ছিল। কখনো ডাইনোসর দেখা যাচ্ছিল, কখনো উড়ন্ত গাড়ি। হঠাৎ তারা ধরাম করে একটি শক্ত মাটিতে পড়লেন। মোল্লা যন্ত্রণায় কোকাতে কোকাতে চোখ খুললেন। আমরা কি বোখারা ফিরে এসেছি? মোল্লা ভাবলেন। কিন্তু যখন তিনি সামনে দেখলেন, তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল। তারা একটি বিশাল জনমানবহীন মরুভূমিতে ছিলেন, কিন্তু বালি লাল রঙের ছিল। আকাশে দুটি চাঁদ জ্বলজ্বল করছিল, এবং সামনে যে প্রাণীরা দাঁড়িয়েছিল তারা মানুষ ছিল না, তারা সবুজ রঙের ছিল। তাদের ৩টি চোখ ছিল এবং তারা লেজার বল্লম ধরে দাঁড়িয়েছিল। উজিরও পাশেই পড়েছিল। সেই দৃশ্য দেখল এবং জ্ঞান হারিয়ে ফেলল। মোল্লা নিজের ধুলো ঝাড়লেন এবং সেই ভিনগ্রহীদের দিকে তাকিয়ে হাত নাড়লেন। আসসালামু আলাইকুম ভাইজান, এখানে আশেপাশে কি ভালো কোনো চায়ের দোকান পাওয়া যাবে? আর রাস্তা বলার সময় এটাও বলে দেবেন যে আমরা পৃথিবীর কোন অংশে আছি, নাকি আমরা পৃথিবীতে আছিই না। একজন ভিনগ্রহী এগিয়ে এলো এবং নিজের অদ্ভুত ভাষায় বলল, গ্লিব্বি গ্লোব জর্প। মোল্লা উজিরকে কনুই দিয়ে গুঁতো মারলেন। ওঠো উজির, মনে হয় তোমার ইংরেজি এখানে চলবে না, এখানে তো জর্প ভাষা চলে। মোল্লা বুঝতে পারলেন যে যন্ত্র বিগড়ে যাওয়ার কারণে তারা অতীতেও যাননি বা ভবিষ্যতেও যাননি, বরং তারা মঙ্গল গ্রহ বা অন্য কোনো দুনিয়ায় পৌঁছে গিয়েছেন। আর এই সব কিছু হয়েছে সেই কলসের কারণে, যা এখনও মোল্লার হাতে ছিল এবং অদ্ভুতভাবে জ্বলছিল। মোল্লা নাসিরুদ্দিন এখন মঙ্গল গ্রহে ভিনগ্রহীদের মধ্যে ভেসে গিয়েছেন। তাদের রাজা মোল্লাকে নতুন দেবতা ঘোষণা করে দিয়েছে, কিন্তু শর্ত হলো এই যে মোল্লাকে তাদের শুকনো নদীতে জল ভরতে হবে। আর উজির, সে ভিনগ্রহীদের উস্কে দিয়ে মোল্লার বিরুদ্ধে সেনা তৈরি করে নিয়েছে। মহাকাশে মোল্লার শেষ যুদ্ধ। মোল্লা কি পৃথিবীতে ফিরে আসতে পারবেন? মোল্লার বুদ্ধি কি ভিনগ্রহীদের প্রযুক্তিকে হার মানাতে পারবে, নাকি তারা চিরকালের জন্য নক্ষত্রদের মাঝে হারিয়ে যাবেন? গল্পের রোমাঞ্চকর পরিণতির জন্য পড়তে থাকুন কার্মা স্টোরিজ। বুদ্ধির লড়াই কি শুধু মানুষদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি ব্রহ্মাণ্ডের অন্য কোণেও মোল্লার কারসাজি চলতে পারে? লাল বালি, দুটি চাঁদ এবং ৩ চোখের অদ্ভুত প্রাণীদের মাঝে ঘেরা মোল্লা নাসিরুদ্দিন এখন নিজের জীবনের সবচেয়ে বড় বাজি খেলতে যাচ্ছেন। উজির ভিনগ্রহীদের এটা বিশ্বাস করিয়ে দিয়েছে যে সে তাদের রক্ষাকর্তা, আর মোল্লা এক শয়তান। সাজা ঠিক হয়ে গিয়েছে, মোল্লাকে অনন্ত খাদে ফেলে দেওয়া হবে। কিন্তু মোল্লার ঝুলিতে এখনও একটি শেষ চাল বাকি আছে, সেই জাদুকরী কলস, যার আসল রহস্য এখনও কেউ জানে না। মোল্লা কি পৃথিবীতে ফিরে আসতে পারবেন, নাকি বোখারার গলিগুলো চিরকালের জন্য জনশূন্য হয়ে যাবে? বুক বেঁধে বসুন, কারণ এই শেষ সফরে শুধু মাধ্যাকর্ষণই নয়, সময়ও পাল্টে যেতে চলেছে। লালবালির ঝড়ে মোল্লা নাসিরুদ্দিন নিজের পাগড়ি শক্ত করে ধরেছিলেন। তাদের সামনে দাঁড়িয়ে থাকা সবুজ রঙের ৩ চোখের প্রাণী, যাদের মোল্লা মনে মনে সবুজ কুমড়ো নাম দিয়েছিলেন, নিজেদের বল্লম তাক করে দাঁড়িয়েছিল। উজির যে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছিল, এখন তার জ্ঞান ফিরে এসেছে এবং নিজের স্বভাবমতো সে পরিস্থিতির সুযোগ নিতে শুরু করে দিয়েছে। উজির নিজের সামান্য বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে সেই ভিনগ্রহীদের ইশারা করল। সেই নিজের কবজি ঘড়ি, যা ২০২৫ সাল থেকে তার কাছে ছিল, দেখালো, যেটিতে আলো জ্বলছিল।
ভিনগ্রহীরা যারা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও এমন জিনিসের সাথে পরিচিত ছিল না, তারা উজিরকে কোনো জাদুকর বা দেবতার দূত ভাবতে লাগল। দেখো মোল্লা, আমি এদের বুঝিয়ে দিয়েছি যে আমি সূর্যের সন্তান, আর তুমি আমার গোলাম যে আমার সাথে বিদ্রোহ করেছ। মোল্লা নিজের ধুলো ঝাড়লেন। বা উজির, পৃথিবীতে মিথ্যে বলতে বলতে তোমার পেট ভরল না যে এখন মঙ্গল গ্রহেও দোকান খুলে বসলে? যাই হোক, এদের বলে দাও যে সূর্যের সন্তান প্রায়ই রোদে পুড়ে কালো হয়ে যায়, কিন্তু তুমি তো ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছ। তখনই ভিনগ্রহীদের ভিড় সরে গেল এবং একটি বিশালকায় প্রাণীর সামনে এলো। সে বাকি সবার চেয়ে লম্বা ছিল এবং তার মাথায় একটি উজ্জ্বল পাথরের মুকুট ছিল। এটি ছিল তাদের রাজা জর্গ। জর্গ মোল্লা এবং উজিরের দিকে তাকালো। তার কপালে থাকা তৃতীয় চোখটি লেজারের মতো জ্বলছিল। সে নিজের মন থেকে সরাসরি তাদের মনে বার্তা পাঠালো। এটি ছিল মনের ভাব আদান প্রদান করার ক্ষমতা। তোমরা কে, আর আমাদের পবিত্র লাল ময়দানে আকাশ থেকে কেন পড়েছ? জর্গের কণ্ঠস্বর তাদের মাথার ভেতরে প্রতিধ্বনিত হল। উজির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। মহান রাজা, আমি উজির, পৃথিবীর অধিপতি। আমি আপনার জন্য সেই শক্তি এনেছি যা আপনার শুকনো নদীগুলোকে পূর্ণ করে দেবে। কিন্তু এই বৃদ্ধ মানুষটি, মোল্লার দিকে ইশারা করে, এ একজন চোর। এ সেই জাদুকরী কলসটি চুরি করে এনেছে। মোল্লার হাতে এখনও সেই নূর ইলাহি কলসটি ছিল। জর্গ কলসটি দেখল। তার চোখে লাল আভা ফুটে উঠল। লোভ নয়, বরং এক অদ্ভুত চেনা ভাব ছিল। অরিয়ন, রাজা মনে মনে বলল, এটি তো আমাদের পূর্বপুরুষদের হারিয়ে যাওয়া প্রযুক্তি। জর্গ আদেশ দিল। সৈনিকরা মোল্লাকে ঘিরে ফেলল এবং তার হাত থেকে কলসটি ছিনিয়ে নিল। একে অন্ধকার গুহায় ফেলে দাও। জর্গ মোল্লার জন্য ফয়সালা শোনাল। আর এই অন্য লোক উজিরকে আমাদের গবেষণাগারে নিয়ে চলো। যদি এ সত্যি বলে থাকে তবে আমরা একে স্বাগত জানাব, আর যদি মিথ্যে হয় তবে একে আমাদের পোষা আগ্নেয়গিরির পোকাদের খাবার বানানো হবে। অন্ধকার গুহার কয়েদি মোল্লাকে একটি গভীর অন্ধকার গুহায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। এই গুহা পাথর দিয়ে নয়, বরং কোনো ধাতু দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল। এখানে মাধ্যাকর্ষণ খুব কম ছিল, তাই মোল্লা বাতাসে কিছুটা ভেসে থাকার মতো অনুভব করছিলেন। চমৎকার! মোল্লা বাতাসে ভাসতে ভাসতে নিজের পা ছড়ালেন। অন্তত এখানে হাড়ের গিটে ব্যথা হবে না। কিন্তু মোল্লা জানতেন যে পরিস্থিতি গুরুতর। উজিরের কাছে এখন ভিনগ্রহীদের শক্তি ছিল, আর মোল্লা ছিলেন নিরস্ত্র। কলসটিও চলে গিয়েছিল। তখনই অন্ধকারে একটি আওয়াজ এলো। তুমি পৃথিবী থেকে এসেছ তো? মোল্লা চমকে গেলেন। কে? এখানেও কি কেউ পরিচিত আছে? অন্ধকারের কোণ থেকে একটি বৃদ্ধ ভিনগ্রহী বেরিয়ে এলো। সে দুর্বল দেখাচ্ছিল এবং তার এক চোখে পট্টি বাঁধা ছিল। আমি জিম্বু, সে মনের মাধ্যমে বলল। আমি প্রাক্তন রাজার উপদেষ্টা ছিলাম। জর্গ ক্ষমতা দখল করে সিংহাসন হাতিয়ে নিয়েছে। সে এক নিষ্ঠুর শাসক। সে ওই কলসটি ব্যবহার করে এই গ্রহকে মারণ অস্ত্র বানাতে চায়। কিন্তু এই কলসটি আসলে কি? বুখারার মানুষ বলতো ওতে ভবিষ্যতের জল আছে। ওটি জল নয়, ওটি একটি গ্রহকে বদলে দেওয়ার যন্ত্রের বীজ। আমাদের পূর্বপুরুষেরা এটি অন্য গ্রহগুলোকে বাসযোগ্য করার জন্য ব্যবহার করতেন। এটি চারপাশ থেকে আর্দ্রতা শুষে নিয়ে মেঘ এবং নদী তৈরি করতে পারে। কিন্তু যদি এর ভুল ব্যবহার হয় তবে এটি পুরো গ্রহের আর্দ্রতা শুষে নিয়ে তাকে পাথরে পরিণত করে দেবে। মোল্লার টনক নড়ল। উজির আর জর্গ মিলে ধ্বংসলীলা চালাবে, আর যদি তারা এই কলসটিকে ভুলভাবে খোলে তবে হয়তো পৃথিবীর পরিবেশও বিপদে পড়তে পারে, কারণ কলসটির সংযোগ এখনও পৃথিবীর সেই প্রবেশপথের সাথে ছিল। আমাকে বাইরে বেরোতে হবে, মোল্লা বললেন। জিম্বু ভাই, তোমার কাছে কোনো গোপন রাস্তা আছে? জিম্বু বিষণ্ণভাবে বলল, রাস্তা তো আছে, কিন্তু তা ধাঁধার দরজা দিয়ে যায়। তাকে কেবল সেই খুলতে পারে যার কাছে শূন্যের জ্ঞান আছে। মোল্লা হাসলেন। শূন্য? আরে আমার তো পুরো জীবন আর আমার পকেট দুটোই শূন্যের চারপাশে ঘরে। রাস্তা দেখাও। ধাঁধার দরজা। জিম্বু মোল্লাকে গুহার পেছনের অংশে নিয়ে গেল। সেখানে একটি দেওয়ালে অদ্ভুত সব গাণিতিক চিহ্ন তৈরি ছিল। দেওয়াল কথা বলে উঠল, সেটি কি যা তোমার কাছে আছে কিন্তু অন্যেরা তোমার চেয়ে বেশি ব্যবহার করে? যদি তুমি ভুল উত্তর দাও তবে দেওয়াল তোমাকে পিষে দেবে। মোল্লা এক মুহূর্তও ভাবলেন না। আমার নাম মোল্লা নাসির উদ্দিন। এটি আমার কাছে আছে, কিন্তু পুরো দুনিয়া এটি গল্প শোনাতে আর আমাকে ডাকতে ব্যবহার করে। দেওয়ালে থাকা আলোগুলো সবুজ হয়ে গেল। দরজা খুলে গেল। জিম্বু অবাক হয়েছিল। এত তাড়াতাড়ি? আমাদের সবচেয়ে বড় বিজ্ঞানীরা এটি সমাধান করতে বছরের পর বছর কাটিয়ে দিতেন। বিজ্ঞানীরা মাথা খাটান। মোল্লা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি শুধু সত্যি বলি, তা সে যতই তেতো বা অদ্ভুত হোক না কেন। গবেষণাগারে হাঙ্গামা। ওদিকে রাজকীয় গবেষণাগারে উজির জর্জকে বোঝাচ্ছিল যে কলসটিকে কিভাবে চালু করা যায়। মহান জর্জ, উজির বলল, এই কলসের ওপর একটি সংকেত আছে। আমার মনে হয় আমাদের এটি লেজার দিয়ে কাটা উচিত। জর্জ রাজি হয়ে গেল। সে নিজের সবচেয়ে শক্তিশালী লেজার কামান কলসের দিকে তাক করল।
মোল্লা এবং জিম্বু বাতাস চলাচলের পাত দিয়ে উঁকি দিচ্ছিলেন। না, জিম্বু ভয় পেল। যদি লেজার লাগে তবে কলস ফেটে যাবে আর আমরা সবাই বাষ্প হয়ে যাব। মোল্লা নিজের পকেট হাতড়ালেন। তার কাছে কিছুই ছিল না, কেবল সেই শুকনো জিলাপির টুকরোটি ছাড়া যা তিনি আগের অভিযানে পেয়েছিলেন। এই টুকরোটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। জিম্বু, মোল্লা বললেন, তুমি কি আমাকে ওই কামানের ঠিক ওপর ছুড়ে দিতে পারো? এখানে মাধ্যাকর্ষণ কম। চেষ্টা করতে পারি, জিম্বু বলল। যেমনই জর্জ ফায়ার করার জন্য বোতাম টিপল, মোল্লা বাতাসে উঠতে উঠতে নিচে এলেন। থামো সবুজ কুমড়ো, মোল্লা চিৎকার করলেন। তিনি সেই শক্ত জিলাপির টুকরোটি লেজারের নলের ভেতর আটকে দিলেন। ধুম, লেজার ভেতরেই ফেটে গেল। যন্ত্র থেকে ধোঁয়া বেরোতে লাগল। জর্জ এবং উজির কাশির চোটে নাজেহাল হয়ে গেল। গবেষণাগারে হট্টগোল শুরু হয়ে গেল। মোল্লা ধড়াম করে কলসের কাছে পড়লেন। তিনি কলসটি তুলে নিলেন। ধরো একে, জর্জ চিৎকার করল। উজির একটি লোহার দণ্ড তুলল এবং মোল্লার দিকে দৌড়াল। আজ নয় মোল্লা, আজ আমি নিজের ভাগ্য নিজেই লিখব। মোল্লা এবং উজিরের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেল, কিন্তু এইবার মোল্লার শক্তি নয় বরং কলস ব্যবহার করলেন। তিনি কলসের ঢাকনাটি সামান্য একটু খুললেন। কলসের ভেতর থেকে এক ভয়াবহ ঝড় বেরোল। এই ঝড় বাতাসের নয় বরং বিশুদ্ধ অক্সিজেনের ছিল। মঙ্গল গ্রহের মতো পরিবেশে যেখানে অক্সিজেন কম ছিল, এই বিশুদ্ধ হাওয়ার ঝাপটা সবাইকে একরকম মাতাল করে দিল। জর্জ এবং তার সৈনিকরা টলতে লাগল। অতিরিক্ত অক্সিজেনে তাদের মাথা ঘুরতে শুরু করেছিল। উজিরও ঝুমতে লাগল। আরে, দুনিয়াটা কত রঙিন! সে হাসতে লাগল। মোল্লা নিজের নাক বন্ধ করে রেখেছিলেন, কারণ তিনি শ্বাস আটকেছিলেন। ফিরে যাওয়ার পথ। জিম্বু নিয়ন্ত্রণ প্যানেল সামলাল। মোল্লা, কলসের শক্তি একটি মহাজাগতিক পথ খুলে দিয়েছে, কিন্তু এটি শুধু কয়েক সেকেন্ডের জন্য খোলা আছে। তোমাকে যেতে হবে। সামনে বাতাসে একটি নীল গোলক তৈরি হয়েছিল, তার ওপারে বোখারার মিনারগুলো দেখা যাচ্ছিল। মোল্লা উজিরের কলার ধরলেন। চলো বাছা, তোমার সময় শেষ। কিন্তু উজির মোল্লাকে ধাক্কা দিয়ে দিল। আমি ফিরে যাব না, ওখানে জেল আমার অপেক্ষা করছে। আমি এখানেই রাজা হয়ে থাকব। উজির জর্গের পড়ে থাকা লেজার বন্দুকটি তুলে নিল। বিদায় মোল্লা। সে গুলি ছুটতে যাবে ঠিক তখনই আকাশ থেকে জলের একটি ফোঁটা পড়ল, তারপর দ্বিতীয়টি, তারপর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। কলস খোলার ফলে গ্রহের পরিবেশ বদলে যাচ্ছিল। বৃষ্টি, হাজার হাজার বছর পর এই লাল গ্রহে বৃষ্টি হচ্ছিল। জলের ফোঁটা বন্দুকের ওপর পড়ল এবং সেটি বিকল হয়ে উজিরের হাতেই ফেটে গেল। হালকা ঝটকা। উজির যন্ত্রণায় কুকিয়ে উঠল। ভিনগ্রহীরা বৃষ্টি দেখে তাকে এক জাদুকরী ঘটনা ভেবে নিল। তারা নাচতে লাগল। জর্গ আকাশের দিকে মুখ করে বৃষ্টি পান করছিল। তার রাগ উধা হয়ে গিয়েছিল। জিম্বু মোল্লাকে বলল, তুমি আমাদের গ্রহকে বাঁচিয়ে দিয়েছ, এখন যাও, পথ বন্ধ হওয়ার আগে। মোল্লা উজিরকে দেখলেন। উজির আহত এবং পরাজিত হয়েছিল। মোল্লা তাকে ছেড়ে যেতে পারতেন, কিন্তু মোল্লার মন ছিল দয়ালু। গাধা যতই লাথি মারুক, তাকে জঙ্গলে বন্য পশুর জন্য ছেড়ে দেওয়া যায় না। মোল্লা বিড়বিড় করলেন। তিনি উজিরকে নিজের কাঁধে তুললেন এবং সেই পথের দিকে দৌড় দিলেন। যেমনই তারা কাছে পৌঁছলেন, এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিল। মুহূর্তের মধ্যেই তারা দুজনে গায়েব হয়ে গেলেন। পথটি বন্ধ হয়ে গেল। মঙ্গল গ্রহে এখন শুধু বৃষ্টির শব্দ আর মোল্লার স্মৃতি বেঁচেছিল। ফিরে আসা এবং সত্য। ধড়াম! মোল্লা নাসিরুদ্দিন এবং উজির সেই রাজকীয় ধনভাণ্ডারের ঘরে পড়লেন, যেখান থেকে এইসব শুরু হয়েছিল। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে কোনো যন্ত্র ছিল না, কোনো তামার নদী ছিল না, শুধু পাথরের দেওয়াল ছিল আর ভোরের আলো জানালা দিয়ে আসছিল। বাদশাহ এবং সেনাপতি জুবায়ের দরজা দিয়ে ভেতরে দৌড়ে এলেন। মোল্লা, তুমি এখানে? বাদশাহ চিৎকার করলেন। আমরা সারা রাত তোমাকে খুঁজছি। তুমি ঘরে বন্ধ ছিলে, তারপর গায়েব কিভাবে হয়ে গেলে? মোল্লা মাথা ঘোরালেন। ওসব কি স্বপ্ন ছিল? 2025 সালের শহর মঙ্গল গ্রহ। তখনই মোল্লার নজর মেঝেতে পড়ে থাকা উজিরের ওপর গেল। উজিরের কাপড় এখনও পোড়া ছিল এবং তার পকেট থেকে সেই 2025 সালের স্মার্টফোনটি পড়ে মেঝেতে পড়েছিল, আর মোল্লার হাতে ছিল সেই কলসটি। কিন্তু এখন সেটি মাটির সাধারণ কলস মনে হচ্ছিল। মোল্লা বুঝতে পারলেন তারা সময়ে ফিরে সেই রাতেই ফিরে এসেছেন, কিন্তু স্মৃতি আর প্রমাণ তাদের সাথেই ছিল। হুজুর, মোল্লা উঠে দাঁড়িয়ে বললেন, চুরি সমাধান হয়ে গিয়েছে। চোর এই উজির, আর কলসের কথা যদি বলেন তো এটি এখন খালি। এর জাদু আমি একটি শুকনো দুনিয়াকে দান করে দিয়েছি। উজিরের জ্ঞান ফিরল। সে আবল তাবল বকছিল। সবুজ কুমড়ো, উড়ন্ত গাড়ি, লেজার। বাদশাহ উজিরকে দেখলেন। এ কি আবল তাবল বকছে? একে পাগলাগাড়ে নিয়ে চলো। সৈন্যরা উজিরকে গ্রেপ্তার করল। উজির মোল্লার দিকে তাকালো। তার চোখে এখন ঘৃণা নয় বরং এক অদ্ভুত ভয় এবং সম্মান ছিল। গল্পের শেষ। পরের দিন বোখারায় উৎসব ছিল। মোল্লা নাসিরুদ্দিওকে রাজকীয় হাতির উপর ঘোরানো হচ্ছিল। বাদশাহ মোল্লাকে জিজ্ঞেস করলেন, মোল্লা, সত্যি বলো তো, তুমি ওই রাতে কোথায় গিয়েছিলে? মোল্লা নিজের দাড়িতে হাত বোলালেন এবং হাসলেন। হুজুর, আমি শুধু এটা দেখতে গিয়েছিলাম যে দুনিয়াটা কত বড়, আর আমি শিখলাম যে আপনি মঙ্গল গ্রহে থাকুন বা আধুনিক কংক্রিটের জঙ্গলে, সবচেয়ে বড় শক্তি বুদ্ধি নয় বরং উদ্দেশ্য। উজিরের বুদ্ধি ছিল, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল, তাই সে হেরে গেল। আমার কাছে কিছুই ছিল না, শুধু জিলাপি খাওয়ার ইচ্ছা আর পরিষ্কার মন ছিল, তাই আমি জিতে গেলাম। বাদশাহ হাসলেন। তুমি আর তোমার পাহেলি। বাদশাহ মোল্লাকে সোনার মুদ্রার থলি দিলেন। মোল্লা বাড়ি ফিরলেন।
তার স্ত্রী দরজায় দাঁড়িয়েছিলেন। কোথায় ছিলে তুমি 3 দিন ধরে? স্ত্রী রুটিবেলার কাঠি দেখিয়ে জিজ্ঞেস করলেন। মোল্লা মুদ্রার থলি স্ত্রীর হাতে রেখে দিলেন। গিন্নি, আমি দুনিয়া বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, ভিন গ্রহের সাথে লড়াই করা সহজ, তোমার সাথে তর্ক করা কঠিন। স্ত্রী থলি দেখলেন এবং হাসলেন। চলো, মাফ করলাম, ভেতরে এসো, গরম গরম জিলাপি তৈরি হয়েছে। মোল্লা আকাশের দিকে তাকালেন। তার মনে হলো যেন দুটি চাঁদ তাকে দেখে হাসছে। তিনি নিজের পকেট থেকে সেই স্মার্টফোনটি বের করলেন, যা উজিরের পকেট থেকে পড়ে মেঝেতে পড়েছিল, আর তিনি লুকিয়ে তুলে নিয়েছিলেন। স্ক্রিনে একটি ছবি ছিল, মোল্লা আর সেই ভিনগ্রহী জিম্বু সেলফি। মোল্লা হাসলেন। এই রহস্য শুধু আমার আর আমার গাধার মাঝেই থাকবে। আর এইভাবে বোখারার সবচেয়ে বড় রহস্যের শেষ হলো, যাকে ইতিহাস একটি গল্প বলে মেনে নিলেও মোল্লা তাকে সত্যি অনুভব করেছিলেন। মোল্লার কাছে থাকা ওই স্মার্টফোন কি বোখারায় কোনো নতুন জোয়ার আনবে, নাকি মোল্লা ওটি শুধু নিজের মুখ দেখার জন্য ব্যবহার করবেন? এমনই মজাদার এবং রহস্যময় গল্পের জন্য এখনই যুক্ত হন সালাম ভয়েসের সাথে।